বাসর ঘরে ঢুকেই দেখি বউ মোবাইলে কথা বলছে। আমাকে দেখে অবাক হয়ে হাত থেকে মোবাইলটা ফেলে দিয়েছে। মোবাইলের স্ক্রিনে ইমরান নামটা ভেসে আছে। আমি একবার মোবাইলের দিকে আরেকবার তসিবার দিকে তাকিয়ে আছি। তসিবা মাথাটা নিচু করে রাখছে। আমি মোবাইলটা হাতে নিয়ে তসিবার হাতে দিলাম। ইমরান তোমার কি হয়? খালাতো ভাই। তখনই তসিবাকে জোরে একটা ধমক দিয়ে বলছি, প্রথম রাতে মিথ্যা দিয়ে শুরু করছো, আর বাকি জীবনটা তাহলে কি দিয়ে কাটাবা? তুতলাতে তুতলাতে তসিবা বলে, কিসের মিথ্যা বলছি? যেটা সত্যি সেইটাই বলছি। ইমরান আমার খালাতো ভাই। ঠিক আছে, তাহলে ইমরানকে কল করো, আমি ওর সাথে কথা বলবো। তখনই তসিবা আমতা আমতা করে শুরু করেছে। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। সরি মিথ্যা বলার জন্য। সত্যি বলতে ইমরান হলো আমার বয়ফ্রেন্ড। আজকে অনেক কান্না করতেছে, তাই ওকে কল করে সান্ত্বনা দিতেছিলাম। তার মানে তুমি ইমরানকে অনেক ভালোবাসতে? হ্যাঁ। তাহলে আমাকে বিয়ে কেন করেছো? সত্যিটা বলবো? হ্যাঁ বলো। ইমরান এখনো পড়ালেখা করে, আর আমাদের পরিবারের কেউ আমাদের সম্পর্কটা মেনে নিতে চাইছে না। আর এদিকে আব্বু আম্মু আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠছে। কেন? কারণ আমার ছোট দুইটা বোন আছে, ওদেরও তো বিয়ে দিতে হবে। তাই আমি বাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছি। বুঝতে পারছি। আসলে আমাদের সমাজে ছেলে পড়ালেখা করলে বা বেকার থাকলে তাদের কাছে কারো মেয়ে বিয়ে দিতে চায় না। একটা সত্যি কথা বলবে? হ্যাঁ বলেন, কি সত্যি কথা জানতে চান? আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে তোমার কতদিন লাগবে? কিছুক্ষণ চুপ থাকার পর, জানি না, তবে ইমরান আমার হৃদয়ে জুড়ে সারাটা জীবন থাকবে। ধন্যবাদ সত্যিটা বলার জন্য। আচ্ছা, আমি যদি তোমাকে ডিভোর্স দিয়ে দেই, তাহলে কি ইমরান তোমাকে মেনে নেবে? এখন শিওর বলতে পারছি না, তবে ইমরান আমাকে অনেক লাভ করে। ঠিক আছে, ইমরানের সাথে তুমি কথা বলো। যদি ইমরান তোমাকে মেনে নেয়, তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব। ডিভোর্সের কথাটা শুনে তসিবা আমার দিকে কেমন যেন একটা মায়াবী চোখে তাকিয়ে আছে। বাসর ঘরে ডিভোর্সের নাম নিলেন? হ্যাঁ, কারণ তুমি জীবনে আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না। আচ্ছা, তুমি এই পাশে শুয়ে পড়ো, আমি এদিকে শুয়ে পড়ছি। আর হ্যাঁ, ইমরান কি বলছে সেই কথাটা আমি সকালে শুনবো তোমার কাছ থেকে। এখন ইমরানকে কল করতাম। হ্যাঁ, করো। তাহলে ইমরান তোমাকে সহজে বিশ্বাস করতে চাইবে। ঠিক আছে। শুভরাত্রি বলেই ঘুমাবার ভান করে শুয়ে পড়ছি। তোশিবা ইমরানের সাথে কথা বলছে আর কান্না করছে। ইমরানকে তোশিবা সবকিছু বলছে। হঠাৎ করে তোশিবা খাটের উপর থেকে নেমে বারান্দায় চলে গেছে। আমি চোখগুলো বন্ধ করে ঘুমাবার মতো শুয়ে আছি। আরে, আমি তো আমার পরিচয়টাই দিলাম না। আমি আল মাহমুদ সৌরভ, একটা কোম্পানিতে চাকরি করি। আব্বু চাকরি করে আর আম্মু বাড়িতেই থাকে। বড় আপুর বিয়ে হয়েছে, ওনার বর সরকারি চাকরি করে। এখন অনেক ঘুম পাচ্ছে, বাকি কথা কাল সকালে বলবো, কেমন? পুরনো কিছু স্মৃতি মনে করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম ভাঙছে ফজরের আজান শুনে। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তসিবা শুয়ে আছে। পরনের গহনাগুলো খোলেনি, চোখের নিচে কালো দাগ হয়ে আছে। কাজলগুলো ছড়িয়ে পড়ে আছে, দাগ হয়ে গেছে কাজলগুলোর। অনেক কান্না করেছে। আমি কিছু না বলেই ওর গায়ের উপর চাদর দিয়ে শাওন নিতে চলে গেলাম। শাওয়ার শেষ করেছি, কিন্তু ভুলে টাওয়ালটা নিতে মনে ছিল না। একবার শুধু বলেছি আমার টাওয়ালটা মুকাও বলেই বের হয়ে দেখি তসিবা আমার টাওয়ালটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে, তুমি আমার টাওয়ালটা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? বারে, তাতে কি আপনি ভুলে টাওয়াল ফেলে চলে গেছেন তাই? আর যদি কিছু মনে না করেন, তাহলে যেখানটা সেখানে রেখে দেই। মনে করে কি আছে, দাও আমার কাছে। টাওয়ালটা হাতে নিয়েই তসিবাকে জিজ্ঞেস করেছি, তাহলে আমাদের ডিভোর্স কবে হবে? তোশিবা আমার দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। আমি আবার বলছি, ইমরান কি তোমাকে মেনে নিবে যদি আমি তোমাকে ডিভোর্স দিই? হ্যাঁ নিবে, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? ইমরানের পড়ালেখা শেষ হতে আরো 9 মাস সময় লাগবে। এই 9 মাস আমাকে আপনার কাছে থাকতে বলছে। তা কি করে হয়? আর আমার একটা জীবন আছে। আবার আবার কাউকে তো বিয়ে করতে হবে। ঠিক আছে, বিয়ে করেন। আপনি বিয়ে করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করব। যতদিন ডিভোর্স না হবে ততদিন তুমি এই বাড়িতে থাকতে পারবে।
রাজি থাকলে আমি তোমাকে ইমরানের কাছে যেতে দিব, আর যদি রাজি না হও তাহলে আমার সাথে সংসার করতে হবে। ঠিক আছে, আপনাকে ডিভোর্স দিয়ে আমি ইমরানের কাছে চলে যাব। কথাটা বলেই তোসিবা চলে যাচ্ছে। তখনই শাড়িতে পা লেগে পড়ে যাচ্ছে। আমি তোসিবাকে ধরে নিয়েছি। আমাকে ধরছেন কেন? ছাড়েন বলছি। তখনই তোসিবাকে ছেড়ে দিয়েছি, আর তোসিবা ঠাস করে নিচে পড়ে গেছে। আমি জোরে একটা চিৎকার দিয়ে বলে, আমার কোমরটা বুঝি গেছে, আমি শেষ হয়ে গেলাম। বিয়ের প্রথম রাতেই অর্থাৎ বাসর ঘরে যে মেয়ে তার স্বামীকে বলে বর হিসেবে মেনে নিতে কতদিন লাগবে সে তা ঠিক করে বলতেই পারবে না। তার হৃদয় জুড়ে শুধু তার বয়ফ্রেন্ড ইমরানই থাকবে। আর যাই হোক না কেন, তার সাথে জীবন কাটানো আমার পক্ষে সম্ভব নয়। আমি তোসিবাকে কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে আসবো। তখনই তোসিবার কান্না শুনে আব্বা আম্মা সহ সবাই দৌড়ে রুমে আসে। আর সবাইকে দেখে তোসিবার চিৎকারের আওয়াজটা আরো বেড়ে গেছে। মনে হচ্ছে ইচ্ছে করে তোসিবা কান্না করছে আমাকে ফাঁসাতে। কি রে সৌরভ, বৌমা নিচে পড়ে আছে কেন? আমি কি করে বলবো? তাহলে বলবেটা কে শুনি? যে পড়ে আছে তাকে জিজ্ঞেস করেন, তাহলেই তো হবে। বিয়ের প্রথম দিনে এমন কথাবার্তা বলছিস কেন? বৌমা, তুমি নিচে পড়লে কি করে? আমি ভাবছি কিছু একটা বলে কাটিয়ে দিবে, কিন্তু তৌসিবা এমন কথা বলছে সবাই আমার দিকে চোখটা বড় বড় করে তাকিয়ে আছে। আম্মা, উনি আমাকে কোলে নিতে চাইছে। হ্যাঁ, তারপর? তৌসিবার কথাগুলো সবাই এমন মনোযোগ দিয়ে শুনছে, মনে হচ্ছে জীবনের শেষ কথা শুনছে। আহা, তুমি বৌমাকে বলতে দেবে তো? আমি মুখ চেপে ধরে রাখছি নাকি? মা তোশিবা, তুমি সবটা বলো তো। হ্যাঁ, তারপর আমি না করেছি বলে ইচ্ছা করে কোলের উপর থেকে ফেলে দিয়েছে। ও মা, আমার কোমরটা বুঝি গেছে। মা, ও মা গো, আমাকে বাঁচাও। বলে জোরে জোরে চিৎকার দিতে লাগলো। আরে এই মেয়ে তো অনেক ডেঞ্জারাস, এর থেকে যত দূরে থাকা যাবে ততই ভালো থাকতে পারবো। হারামজাদা, তুই তো নিজের বাড়ি নিয়ে চলতে পারিস না, আবার গেছিস বৌমাকে কোলে নিতে। ফের যদি আর কোনোদিন কোলে নেস তাহলে তোর খবর করে ছাড়বো। আরে তুমি কি বলছো এসব? সৌরভের বউকে সৌরভ কোলে নেবে না তো কে কোলে নেবে? আব্বা আম্মার কথা শুনে দুলাভাই আর আব্বু দুজনে হাসতে হাসতে চলে গেছে, সাথে আব্বাও গেছে। আম্মা, আপনারা পারেন না বটে। আমি বের হলাম, আমার বন্ধুদের সাথে একটু দেখা করে আসি। আমি রুম থেকে বের হব তখনই তোসিবা আবার চিৎকার দিতে লাগলো। এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, এমন করছো কেন? কোমরে ব্যথাটা তো আমি পাইছি, তাই এমন করছি। কোথায় আমাকে টেনে তুলবে তা না করে উনি চলে যাচ্ছে। হ্যাঁ সৌরভ, বৌমাকে কোলে তুলে খাটের উপর শুয়ে দিয়ে যা। সত্যিটা যখন জানতে পারবে তখন বুঝবে। দেখি, হাত দাও। আমি তোসিবার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছি। তোসিবা আমার দিকে তাকিয়ে হাতটা ধরেছে। তোসিবাকে কোলে নিয়ে খাটের উপর শুয়ে দিব তখনই আমাকে নিচে ফেলার কি পরিণতি হয়েছে দেখেছেন? আর যদি আমার সাথে পাঙ্গা নিতে আসেন তাহলে এর পরিণতি কিন্তু ভালো হবে না। আম্মা, তোমার বৌমা কি বলছে শুনবে? তখনই তোসিবার মুখটা ভয়ে একদম ছোট হয়ে গেছে। কি বলছে? বলছে চিন্তা না করতে, তোসিবা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আচ্ছা তোসিবা, তুমি এখন রেস্ট নাও, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, কেমন? ঠিক আছে, আর শুনেন, তাড়াতাড়ি আসবেন। কেন? বিকালে আমাদের বাড়িতে যেতে হবে তাই। তোমার বাড়ি আমি যেতে পারবো না। আম্মা, আমি বের হলাম। বলে রুম থেকে বেরিয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে এসেছি। বিয়ের আগে অনেক ভালোই ছিল, এখন বিয়ে করে পুরো মুসিবতে আছি। দূর, রানাকে কল করে যে কথাগুলো সেই কাজ বলবো। রানাকে কল করে বলছি ব্রিজে আসতে। ব্রিজে একে একে বসে আছি। কিছুক্ষণ পর রানা এসেছে। কিরে, তুই এখানে আসতে বলেছিস কেন? কেন, এখানে আসা কি বারণ আছে নাকি? বাদে, বল, তোদের বাসার কেমন কাটলো? হ্যাঁ, অনেক ভালো। আমি তো ঘুমাইছি, আর বউ আমার মোবাইলে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। মনে মনে কথাগুলো বলতেছি। কিরে, চুপ হয়ে গেলে যে? তেমন কিছু না, বল তোর কি অবস্থা? এই চলছে। দুজনে গল্প করে 2 ঘন্টা পার করে দিলাম। সকালে নাস্তা না করে বের হয়েছি, যার কারণে পেটে ক্ষুধায় চুচু করছে। রানা, চল যাও যাক, একটু পর জোহরে আজান দিবে, নামাজটা পড়ে বাড়িতে যাব। দুই দোস্ত মিলে জোহরের নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে রানা ওর বাড়িতে চলে গেছে, আর আমি আমার বাড়িতে এসেছি। সৌরভ, তুই কোথায় ছিলি?
কেন? মসজিদে নামাজ পড়তে গেছিলাম। কিন্তু আমি তো মসজিদে ছিলাম, তোকে দেখিনি কেন? এই জন্য আব্বার উপর মেজাজটা 360 ডিগ্রি হয়ে যায়। কি হয়েছে সেটা বলেন। তোর আজকে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা, আর তুই নাকি উদাও হয়ে গেলি সকাল থেকে। যা, গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। যাচ্ছি। তড়িঘড়ি করে রুমের সামনে গেলাম। দরজাটা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেছে। ভিতরে ঢুকে দেখি কেউ নেই। আমি টাওয়ালটা নিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষ করে দরজাটা খুলতেই যাব, দেখি দরজাটা বন্ধ। আরে, দরজাটা কে বন্ধ করেছে? তখনই রুম থেকে তসিবা বলতেছে, দরজাটা আমি বন্ধ করেছি, যদি আমার কথা মতো চলেন তাহলে দরজাটা খুলে দিব। দেখো, ফাজলামোর একটা সীমা থাকা দরকার। ভালোই ভালোই বলছি দরজাটা খুলো, তা না হলে দরজা ভেঙে ফেলবো। আর দরজা ভাঙলে তোমার অবস্থা কেমন হবে কি চিন্তা করে দেখেছো? আগে আমার কথাগুলি শুনেন, তারপর যা বলবেন তাই হবে। রাগটা কন্ট্রোল করেই বলছি। আচ্ছা বলো, কি কথা বলবে? যতদিন না আমাদের ডিভোর্স হচ্ছে ততদিন এই বর বউ অভিনয়টা করে যেতে হবে। আর আমাদের বাড়িতে আব্বু আম্মুর সামনে, আমার সাথে সব সময় সুন্দর করে কথা বলতে হবে। আর আমি আপনাদের বাড়িতে 9 মাস না, আমি 10 মাস থাকবো। এরপর আপনাকে ডিভোর্স দিয়ে আমি ইমরানের কাছে চলে যাব। বলেন, আমার সব কথায় রাজি আছেন? এখন রাজি হয়ে দরজাটা খোলার পর এখন রাজি হয়নি। দরজাটা খোলার পর এরপর যা হবার হবে। ঠিক আছে, আমি রাজি। এবার লক্ষ্মী মেয়ের মতো দরজাটা খুলে দাও। ঠিক আছে। তসিবা দরজাটা খুলে রুম থেকে দৌড়ে বের হয়ে গেছে। যদি এখন রুমে পাইতাম, ঠিক গালের উপর 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দিতাম। ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখি তাসলি আর তাবু, মানে তসিবার ছোট 2 বোন আর ওর চাচা আব্বু সহ 10 জনের মতো লোক আসছে আমাদের নিতে। ওনাদের সবাইকে একসাথে সালাম দিয়ে কুশল বিনিময় করে নিলাম। সৌরভ, সবাই তোর জন্য অপেক্ষা করছে, যা ওদের সবার সাথে বসে লাঞ্চ করে নে। জি, করতেছি। সবার সাথে বসে লাঞ্চ করে নিলাম। তাবু আর তাসলি 2 শালি আমার 2 হাত ধরে রাখছে। 2 শালি আমাকে হাত ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়েছে। আপু, তোর বর দেখে চুপচাপ, কোনো কিছুই বলে না। ওর মাথা ব্যথাটা কাল রাত থেকে বেড়ে গেছে, তাই সবাই চুপচাপ বসে আছি। 1 ঘন্টা পর শ্বশুর বাড়িতে এসে পৌঁছালাম। শাশুড়ি আমাদের বারণ করে নিয়েছে। কিছুক্ষণ নিচে বসে সবার সাথে কথা বলে ডিনারটা করে নিলাম। ডিনার শেষে তাবু আমাকে তসবির রুমে এনে দিয়ে সোজা বের হয়ে গেছে। আমি রুমে ঢুকে দেখি রুমটা অনেক সুন্দর করে সাজানো। তবে তবে যে খাট, তার উপর 2 জন প্রকৃত স্বামী স্ত্রী থাকা যাবে। কিন্তু আমাদের মতো স্বামী স্ত্রী থাকা মানে যুদ্ধ করার সমান হবে। তসিবা গরম 1 গ্লাস দুধ হাতে নিয়ে রুমে ঢুকেই বলে, নেন, দুধটা খেয়ে নেন, আম্মু আপনার জন্য পাঠিয়েছে। আমি দুধ খাই না, আপনি খেয়ে নেন। বুঝতে পারছি আমাকে বিশ্বাস করতে পারছেন না। আচ্ছা, তাহলে আমি নিজেই খেয়ে নিই। আচ্ছা, তুমি ঘুমাবে কোথায়? খাটের উপর। তাহলে আমি কোথায় ঘুমাবো? খাটের উপর কেন? আপনার বান্ধবী মানা করছে আমার সাথে ঘুমাতে? বাজে কথা বলবে না, আমার কোনো বান্ধবী নেই। থাকবে কি করে? আমার হাদারামের মতো ছেলেকে কোনো মেয়ে পছন্দ করবে শুনি? একটা নয়, অনেক মেয়ের সাথে লাইন মারতে পারি, বুঝলে? আচ্ছা, রাত অনেক হয়েছে, আমি ঘুমাই। ঠিক আছে, ঘুমান। তসিবা এসে আমার পাশে শুয়ে পড়েছে। আমি ঘুমের ভান করে তসিবাকে জড়িয়ে ধরেছি। তসিবা আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। কিছুক্ষণ পর দেখি তসিবা শোয়া থেকে উঠে দরজাটা খুলে বাইরের দিকে গেছে। আমি উঠে তসিবার পিছু পিছু নিতে লাগলাম। তাকে দেখি তসিবা সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছে। কিন্তু তসিবা এত রাতে ছাদের দিকে যাচ্ছে কেন? নিজের স্ত্রী ছাদের উপরে রাত 12টার সময় অন্যের সাথে হেসে হেসে কথা বলতে দেখে একটু অবাক হয়নি, বরং নিজের প্রতি অনেকটা বিরক্তি হয়েছি বলতে পারেন। কারণ বাসরাতে তসিবা আমাকে ওর মনের সব কথা বলে দিয়েছে। তাও কেন জানি আমি তসিবার সাথে ওর বাপের বাড়িতে এসেছি। তসিবা আমাকে ওর স্বামী হিসেবে মেনে নিলেও ইমরান ওর হৃদয় জুড়েই থাকবে, এই কথাটা আমার কানে বারবার বাজতে থাকে। আচ্ছা, এখন যেহেতু এতটা কষ্ট করে ছাদের উপর এসেছি, দেখেই যাই তসিবা কার সাথে এমন ভাবে হেসে কথা বলছে। যখনই আর একটু সামনে গেলাম, তখনই পুরো ছাদ লাল নীল হলুদ আর সাদা লাইটের আলোতে জ্বলে উঠেছে। আর সবাই একসাথে হ্যাপি বার্থডে টু ইউ বলে চিল্লাই উঠছে। তাবু আর তাসনি এসে তসিবাকে জড়িয়ে ধরেছে। আফু, তুই কি দুলাভাইকে সাথে নিয়ে এসেছিস নাকি? বাব্বা, 2 দিনে এত মায়া! স্বামী ছাড়া কোথাও যাওয়া বারণ আছে নাকি? আরে, আপনি কখন আসছেন?
আমি এদিক সেদিক তাকাচ্ছি, তখনই তাবু বলে, দোলা ভাই, আপু তো আপনাকে বলছে। মানেটা কি? আমাকে তো তুমি আসতে বলেছ। আমি বলছি কখন? তোসিবা, তুমিও না, তুমি তো আমাকে ইশারা দিয়ে ছাদে আসতে বলছো। বুঝতে পারছি। আচ্ছা এখন বাদ দাও, আসো বাবা। এই তো শিবা, নে কেকটা কেটে নে। হ্যাঁ, আসতেছি। তোসিবা গিয়ে কেকটা কেটে প্রথমে ওর আব্বু আম্মুকে, তারপর তাবু আর তাসলিকে খাইয়ে দিয়েছে। আপু, সৌরভ ভাইয়াকে খাওয়াবি না কেক? সরি, ভুলে গেছি। তোসিবা কেক নিয়ে আমার দিকে আসছে আর আমি মোবাইলটা শুধু কানে দিয়ে কথা বলার মতো করে নিচে নেমে এসেছি। তোসিবা আমার পিছু পিছু কেক নিয়ে নিচে নেমে চলে আসছে। এই, আপনি কেক না খেয়ে চলে আসছেন কেন? অন্যের স্ত্রীর হাতে আমি কেক খেতে যাবো কেন? মানে? বাংলা বুঝতে সমস্যা হয় নাকি? আপনি এমন কেন শুনি? আমি যেমন হই না কেন তাতে তোমার কোনো সমস্যা হবে না। অনেক রাত হয়েছে, এখন ঘুমাবা। দেখি সরে। আমি জানি কেন আপনি কেক খেতে যাচ্ছেন না। হ্যাঁ, তা তো তুমি ভালো করে জানতে পারছো। এখন সরো, আমার ঘুম পাচ্ছে। তোসিবাকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিয়েছি। কেক খেয়ে নেন, আমাকে কোনো উপহার দিতে হবে না। আমি বুঝতে পারছি আমাকে গিফট করতে হবে বলে কেক খাচ্ছেন না। অনেক গার্লফ্রেন্ডকে আমি কেন উপহার দিতে যাব? আর তাছাড়া তুমি আমার কেউ না। যদিও বিয়েটা একটা বন্ধনে জড়িয়েছি ঠিকই, কিন্তু সেটা মাত্র লোক দেখানো। আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না, কিন্তু আমার ভাগ্য খারাপ, কারণ আপনার কাছে আরো 10 মাস থাকতে হবে আমাকে। 10 মাস কেন? তুমি না বলছো 9 মাস, আর 9 মাস থেকে 4 দিন চলে গেছে, আর মাত্র 8 মাস 26 দিন থাকবে। আর এই সময়গুলো যে কি করে কাটবে সেটা আমি চিন্তা করতেছি। আরো 9 মাস 26 দিন 11 ঘন্টা আমার আপনার বউ হয়ে থাকতে হবে। এরপর আপনাকে বলতে হবে না, আমি নিজেই আপনাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে চলে যাব। 9 মাস না, 8 মাসের বেশি একদিনও রাখবো না। দেখি প্যাঁচা কম করে আমাকে ঘুমাতে দাও। তোসিবা সরে গেছে, আমি শুয়ে পড়েছি, সাথে তোসিবাও। দুজনে দুই দিকে মুখ করে শুয়ে আছি। তখনই তোসিবা বলে, আচ্ছা, আপনি কি কখনো কোনো মেয়েকে ভালোবেসেছেন? আমাকে কি পাগলা কুকুর কামড় দিয়েছে? আমি অন্যের বউ পাহারা দিতে যাব? মানে? তুমি এত কিছু বুঝবে না। এখন ঘুমাও, আর সকালে উঠে ফজর নামাজ পড়বে। তোসিবা কোনো কথা বলেনি। আমি ঘুরে তোসিবার দিকে তাকিয়ে দেখি তোসিবা স্বপ্নের দেশে চলে গেছে। তোসিবার ঘুমের চেহারাটা দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। তোসিবার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখে ঘুম চলে এসেছে বলতেও পারবো না। সকালে আজানটা শুনে ঘুম ভেঙেছে। তোসিবাকে ঘুম থেকে ডেকে তুলে আমি নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তোসিবা শুয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। না, এত সুন্দর ঘুমটা ভাঙার দরকার নেই। আমি শাওয়ার নিতে চলে গেছি ওয়াশরুমে। শাওয়ার শেষ করে বের হয়ে দেখি তোসিবা রুমে নেই। আমি কাপড় পরে রেডি হয়েছি, কারণ আজকে বাড়িতে যেতে হবে। ওদিকে অফিসে আজ থেকে জয়েন করতে হবে। এখন তোসিবাকে বাড়িতে রেখে আমি অফিসে চলে যাব। রুম থেকে বের হবো, তখনই তোসিবার সাথে ধাক্কা খেয়েছি। ও মা গো! বলছে, তখন তোসিবার মুখটা চেপে ধরেছি। ওই, তোমার গলায় তো আওয়াজ কেন? উম, 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 উম। আরে করছো কেন? তখনই তোসিবা ওর মুখ থেকে আমার হাতটা সরিয়ে বলে, মুখ চেপে ধরে রাখলে কথা বলবো কি করে? এত কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তোমাকে বাড়িতে রেখে আমি অফিসে যাব। আজকে আমার কলেজে যেতে হবে, কেন? দরকার আছে। আর আমি আপনার আব্বুকে বলছি বিয়ের পর আমার ফাইনাল পরীক্ষা দিব। উনি রাজি হয়েছে, তাই তো আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। তোমাকে আমি পড়ালেখার খরচ দিতে পারবো না। দিতে হবে না, আমি টিউশন করে এতে আমার হয়ে যাবে। যা খুশি তা করো, তাতে আমার কি। দেখি সামনে থেকে সরো। তোসিবা সরে গেছে। আমি রুম থেকে বেরিয়ে এসেছি। এসে নিচে নেমে সোফায় বসেছি। তখনই তাবু আর তাসনি দুই শালি দুই দিকে বসেছে। দুইজনে দুই দিকে খোঁচা দিতে লাগলো, আর আমিও সহ্য করতে না পেরে দুইটাকে কাতু কাতু দিতে লাগলাম। দুজনের সাথে দুষ্টুমি করছি, এমন সময় তোসিবা এসে হাজির। আমি তোসিবার দিকে তাকিয়ে ওদের দিকে ছেড়ে দিলাম। দুষ্টুমি শেষ হলে খেতে আসেন। দুলাভাই, আপুর সাথে ঝগড়া করেছেন নাকি? আরে না, চলো যে আরে না, চলো খেতে যাব। সবাই বসে একসাথে নাস্তা করছি। নাস্তা শেষ করে শ্বশুর শাশুড়িকে সালাম করে তাবু আর তাসলির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তোসিবার সাথে রাস্তায় তেমন কোনো কথা হয়নি।
সকালে রাস্তায় জ্যাম নেই, তাই তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছি। বাড়ির ভিতরে ঢুকে আমাকে বলে বাইকের চাবিটা নিয়ে অফিসের জন্য রওনা দিব। তখনই আপনি অফিসে যাবার সময় আমাকে কলেজে নামিয়ে দিয়ে যাবেন। আমার তো আর কোনো কাজ নেই, দেখি সর, এমনিতে আমার দেরি হয়ে যাচ্ছে। দেখছেন আম্মা, আপনার ছেলে আমাকে সাথে নিয়ে যেতে চাইছে না। আরে আম্মা আসলো কেন? তোর কিছু একটা বলে এখান থেকে নিয়ে যায়। হইছে, আম্মাকে বলতে হবে না, আমি তোমার সাথে মজা করেছি। আসো বসো। তৌসিবা এসে বাইকে বসেছে। আমি বাইক চালাচ্ছি। কিছুটা পথ যাওয়ার পর দেখি ম্যাডাম রাস্তায় দাঁড়িয়ে আছে। ম্যাডামের কাছে যেতেই বলে, আরে সৌরভ, তুমি সাথে নতুন বউ নিশ্চয়। ম্যাডামের কথা শুনে তৌসিবার দিকে তাকিয়ে দেখি তৌসিবা অনেকটা আগ্রহের সাথে নিজেকে উপস্থান করতে চাচ্ছে। তখনই আমি বলি, আরে না ম্যাম, ও তো আমার কাজিন, কলেজে যাবে, তাই সাথে নিয়ে এসেছি। সামনের কলেজ, আপনার গাড়ি কি হয়েছে? হঠাৎ করে গাড়িটা স্টার্ট নিচ্ছে না, আর আজকে অনেক জরুরি একটা মিটিং আছে। এখন কি যে করি। তৌসিবা, তুমি একটু বাইক থেকে নামো। কেন? আগে নামো, তারপর বলছি। তৌসিবা বাইক থেকে নেমে দাঁড়িয়েছে। নাও 50টা টাকা নাও, তুমি রিক্সা করে কলেজে চলে যাও। আর ম্যাডাম, আপনি আসেন, আমি অফিসে যাচ্ছি। তৌসিবা দাঁড়িয়ে আছে 50 টাকা হাতে নিয়ে, আর আমি ম্যাডামকে বাইকে বসিয়ে চলে আসছি। বাসর করে তৌসিবা যখন বলেছিল আমার বয়ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার জন্য কল করেছি, তখন ইচ্ছে করছিল ঘাট ধাক্কা দিয়ে বাসর ঘর থেকে বের করে দেই, কিন্তু নিজের বিবেকটা বাধা দেই। যাক, আজকে তার উচিত জবাবটা দিতে পারছি। 50 টাকা হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকা তৌসিবার চেহারাটা যা লাগছিল না, মনে হচ্ছে ঈদের দিন সুখ পালন করছে। একদম ঠিক কাজ করেছি। ম্যাডামকে নিয়ে অফিসে চলে এসেছি। সৌরভ, তোমাকে ধন্যবাদ। আজকে যদি লেট হতো তাহলে অনেক বড় একটা ডিল মিসিং হয়ে যেত। ম্যাডাম, এটা তো আমার কর্তব্য ছিল। আমি আর ম্যাডাম দুজনে কক্ষে গিয়ে বসেছি। যাক, এখন থেকে যদি ম্যাডামের একটু বকা কম খাই। তবে বেচারি তৌসিবার জন্য অনেকটা খারাপও লাগছে। 50 টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আজ অনেকদিন পর অফিসে এসেছি, একটু কাজে মনোযোগী হই। হাতের কাজ শেষ করেছি, এমনই ম্যাডাম এসে বলে, সৌরভ, তোমায় একটু বের হতে হবে। ম্যাডাম কোথায়? ডিএমসি কলেজে যেতে হবে। সেখানে কেন? আমার মেয়ে রেনুকে একটু কলেজ থেকে বাড়িতে নিয়ে যেতে হবে। কিন্তু ম্যাম, আপনার ড্রাইভারকে পাঠিয়ে দেন। সৌরভ, তোমার মনে নেই আমার গাড়িটা তো নষ্ট হয়ে গেছে, আর গাড়ি এখন মিস্ত্রির কাছে। প্লিজ তুমি যাও। ঠিক আছে, যাচ্ছি। তবে আমি আজকে আর অফিসে আসতে পারবো না কিন্তু। ঠিক আছে। আপনার মেয়ের একটা ছবি বা মোবাইল নাম্বারটা যদি দিতেন তাহলে চিনতে সুবিধা হতো। তোমার ছবি তুলে অলরেডি রেনুকে মেসেজ করে দিয়েছি, তুমি গেলে সে তোমাকে চিনে নেবে। এখন যাও। ঠিক আছে। অফিস থেকে বেরিয়ে সোজা বিএমসি কলেজের সামনে এসেছি। কলেজের গেটে বাইকটা থামিয়ে দেখি তৌসিবা একটা ছেলের সাথে কথা বলছে। আরে তৌসিবা এই কলেজে পড়ে? কাম সারছে। আমি হেলমেটটা না খুলে তৌসিবার কাহিনীগুলো দেখছি। মনে হচ্ছে এই ছেলেটা ইমরান হবে। দেখতে তো মাশাল্লাহ যে কোনো মেয়ে প্রেমে পড়বেই। ইমরানের তুলনায় আমি অতটা স্মার্ট না, তবে ওকে দেখে মনে হচ্ছে না ও গরিব পরিবারের সন্তান। হেলমেটটা খুলে এদিক সেদিক তাকাচ্ছি, কাউকে তো দেখছি না। দূর, ম্যাডামকে একটা কল করি। যখনই কল করতে যাব তখন একটা জিন্স আর গেঞ্জি পরা মেয়ে আমার দিকে এগিয়ে এসে বলে, আম্মুকে ফোন করতে হবে না, আমি রেনু, আর আপনি সৌরভ, তাই না? হ্যাঁ আমি সৌরভ, চলেন আপনাকে নিয়ে যাই। রেনু বাইকে বসেছে। তখনই আমার চোখে তৌসিবার চোখ পড়ে গেছে। আমি বাইক নিয়ে চলে এসেছি। তৌসিবা আমাকে ডাক দিতে চাইছে, কিন্তু আমি রেনুকে নিয়ে চলে এসেছি। ভাইয়া, আপনার বউ কেমন আছে? তুমি জানলে কি করে আমার বউ আছে? আম্মু বলেছে আপনি বিবাহিত। ধর, ভাবছি একটু ভাগলাম ম্যাডামের মেয়ের সাথে, আর ম্যাডাম সব গন্ডগোল করে দিয়েছে। আচ্ছা, আপনার বউয়ের কোনো ছবি আছে? কেন? একটু দেখবো। দেখা লাগবে না, এমনিতেই গরম ভাতে পানি ঢেলে দিচ্ছে, আবার আসছে বইয়ের ছবি দেখতে। বাসায় এসে গেছি, নামো। রেনু অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু আমি দেখাইনি। রেনুকে রেখে আমি সোজা বাড়ির দিকে চলে এসেছি। বাড়ি থেকে একটু দূরে দেখি তৌসিবা একটা ছেলের বাইকে থেকে নামছে। তৌসিবা নামার পর ছেলেটা টাটা দিয়ে চলে গেছে। আমি এগিয়ে বাড়ির গেটে গেছি। আমাকে দেখে তৌসিবা বলে, আমার বয়ফ্রেন্ডকে দেখেছেন? আপনার থেকে অনেক সুন্দর। আর ওর বাইকটা দেখেছেন? হ্যাঁ দেখছি, কলেজের নাম করে বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মারতে যাও। যদি আব্বু বা আম্মু দেখে তাহলে কলেজে যাইতে হবে না, সোজা তোমার বাড়ি পাঠিয়ে দিবে।
বলছি আপনাকে, আমি কখন বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মারছি? আপনি আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে ম্যাডামকে যে সাথে নিয়ে গেছেন সেইটা শ্বশুর মশাই দেখছে। মানে কি করে দেখছে? আমি বলে দিয়েছি। আর ওই সময় শ্বশুর মশাই রাস্তা দিয়ে যাচ্ছে, আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করছে, তখন আমি বলে দিয়েছি। কাম সারছে, আজকে তো আমার 12টা বাজাবে। তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই নাকি? আপনার কোনো বুদ্ধি আছে? তোমার থেকে বেশি আছে। দেখি সরো, আজকে রাতে বাসে থাকা যাবেই না। যদি বুদ্ধি থাকতো তাহলে একা একটা মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে চলে যেতেন না। ভাগ্যটা ভালো, তাই আব্বা এসে আমাকে কলেজে দিয়ে গেছিল। আর আপনাকে একটা কথা বলতেই বলছে। দুজনে ঝগড়া করতে করতে বাড়ির ভিতরে ঢুকে আমাদের রুমে চলে আসছি। আম্মু কিছু একটা বলছে, কোনো উত্তরই দেই। কি কথা? আজ রাতে আব্বার বসের 50 বছর বিবাহ বার্ষিকী উপলক্ষে ওনার বাড়িতে পার্টি দিয়েছে। বলছে আমাকে আর শাশুমাকে সাথে নিয়ে পার্টিতে যেতেন। তোমাকে নিয়ে পার্টিতে? মজা পাইলাম। আমার কাজ আছে, আমি যেতে পারবো না। বলছে পার্টিতে সুন্দর করে সেজেগুজে পরিপাটি হয়ে যেতেন। যদি না যান তাহলে পিঠের উপর লাঠি পড়বে। তবে রে, দেখাচ্ছি তোমাকে। বলি তোসিবাকে ধরতে যাব, তখনই তোসিবা দৌড়ে চলে গেছে। তোসিবা অনেক চঞ্চল টাইপের একটা মেয়ে, হাসি মস্করা একটু বেশি করে। আমি ফ্রেশ হতে চলে গেছি। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে এসেছি। তোসিবাকে কোথায় দেখছি না। রুম থেকে বেরিয়ে কিচেন রুমে গিয়ে দেখি আম্মুর সাথে রান্নার কাজে সাহায্য করছে। আমাকে দেখে আম্মা বলে, সৌরভ, তুই কিন্তু কোথাও বের হবি না। আজকে তোর আব্বার বসের বাড়িতে পার্টি আছে কিন্তু। আচ্ছা তাহলে তোমরা রেডি হয়ে নাও, আমি রানার সাথে দেখা করে আসি। বাসা থেকে বেরিয়ে রানাকে কল করেছি। রানা ব্রিজে এসেছে। দুজনে কিছুক্ষণ গল্প করে দুজনে যার যার বাড়িতে চলে আসলাম। আমি মন খারাপ করে বাড়িতে এসেছি। এমনি তোসিবা বলে, মনে হচ্ছে বউ মরে গেছে, এমন ভাব রেখেছেন চেহারাটার। মরে গেলেও এমন করে রাখতাম না, সবার সাথে পার্টি দিতাম। আমি মরে যাই আর বেঁচে থাকি 9 মাস 26 দিন পর তো চলে যাব। যাও, তাতে আমার কি? দেখি সরো, আমার মাথা ব্যথা করছে। তোসিবাকে ঝাড়ি মেরে রুমে এসে শুয়ে পড়েছি। ঘন্টাখানিক রেস্ট নিলাম, ঘুমের ভান করে শুয়ে আছি। অমনি তোসিবা এসে ওর হাতের চুড়িগুলোর আওয়াজ করতেছে কানের কাছে। আমি শুয়েছি, তোসিবা হাতটা সরাতে যাবে, তখনই আমি ঘুরে শুয়েছি। আর তোসিবা আমার বুকের উপর, আর আমার ঠোঁটটা তোসিবার গালে। দুজনে কিছুক্ষণের জন্য থমকে গেল। তোসিবা নিজেকে ছাড়িয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে গিয়ে দেখি আমার তোসিবা একদম রেডি। সৌরভ, তোর আব্বা অনেকবার ফোন করেছে আমরা বের হয়েছি কিনা। চল, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে আমাদের। চলেন। তোসিবা নীল কালারের চুড়িদার সাথে ম্যাচিং করা চুড়ি, লম্বা চুল, একদম কল্পনার নীলপরীকে হার মানিয়েছে। বারবার তোসিবার দিকে চোখ যাচ্ছে আমার, আর তোসিবা মুচকে মুচকে হাসছে। আর তোসিবা আমার সাথে সামনে বসেছে এবং আম্মা পিছনে, আর ড্রাইভিং এ করতেছি আমি। জ্যামের কারণে 1 ঘন্টা পর শাহেদ আঙ্কেলে বাড়িতে এসেছি। বাড়ির সামনে এসে দেখি আব্বা দাঁড়িয়ে আছে, আমাদের দেখে এগিয়ে এসেছে। সৌরভ, আমি তোর আম্মাকে নিয়ে যাই, তুই তাসিবাকে নিয়ে আয়, কেমন? ঠিক আছে। গাড়ি পার্কিং করে আমি নেমে বাড়ির ভিতরে হাঁটা দিয়েছি। তখনই তোসিবা এসে আমার ডান হাতটা জড়িয়ে ধরেছে। তোসিবার এমন কাণ্ড দেখে কিছুটা না আমি অনেকটাই অবাক হয়ে গেছি। আমি তোসিবার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে যাব, তখনই তোসিবা বলে, প্লিজ হাতটা ছাড়িয়ে দিবেন না। কেন? দেখেন না সব কাপল এমন ভাবে ভিতরে যাচ্ছে, তাই আমরাও এমন ভাবে যাব। প্লিজ না করবেন না। ঠিক আছে চলো। বলেই দুজনে ভিতরে ঢুকেছি। তখনই একজন এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আরে সৌরভ, তুমি এখানে? আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কতদিন পর তোমাকে এখানে দেখলাম। তখনই তোসিবা বলে, আরে অনেকক্ষণ জড়িয়ে ধরেছেন, এবার ছাড়েন। যখন আমাকে সারছে আমি দেখে তো বিশ্বাসই করতে পারছি না। শালা, তুমি এখানে, তাও আবার আমাকে জড়িয়ে ধরেছ? হ্যাঁ ধরেছি, সেই যে গেলে, আজ 2 বছর পর দেখা হলো। তা কেমন আছো? আমি ভালো বলতে যাব, তখনই তোসিবা বলে, হ্যাঁ অনেক ভালো আছে, এখন ছাড়েন। এই আপনি চলেন তো, শাশুমা ডাকছে ওইদিকে যেতে।
সৌরভ, তুমি বিয়ে করে ফেলছো? হ্যাঁ, তোসিবা তুমি যাও, আমি আসতেছি। তোসিবা আমাকে ছাড়তে চায়নি, কিন্তু কি বুঝে ছেড়েছে, কিছুটা পথ গেছে। আমি তোসিবার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে দেখি তোসিবা মাথা ঘুরে নিচে পড়ে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে তোসিবাকে ধরতে যাব, ঠিক ওই সময় আমার আগে ইমরান এসে তোসিবাকে ধরে নিয়েছে। আমি দৌড়ে দৌড়টা থামিয়ে দিয়ে অন্যদিকে চলে যাচ্ছি। তখনই বৌমা মাথা ঘুরে পড়ে গেছে নিচে, আর তুই এখানে না এসে ওইদিকে কোথায় যাচ্ছিস? দেখ বৌমার কি হয়েছে। হ্যাঁ আসতেছি। কাছে যেতেই তোসিবাকে ইমরান বলছে। তাসিবা, তোমার কি হয়েছে? কথা বলছো না কেন? তোসিবা কোনো সারা শব্দ করছে না, অজ্ঞান হয়ে গেছে। দেখি বাবা, দাও তো আমার বৌমার কি হয়েছে, আমি দেখি। আব্বা তোসিবার পাশে বসে আমাকে বলছে। সৌরভ, তাসিবাকে কোলে নে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি বসে ইমরানকে সরিয়ে তোসিবাকে কোলে তুলে নিলাম। তোসিবার চেহারাটা শুকিয়ে গেছে। একটু আগে মেয়েটা কত হাসি খুশি ছিল, তোসিবার হঠাৎ করে কি এমন হলো যে অজ্ঞান হয়ে গেছে। ইমরান আমাদের সাথেই আসতেছে, কিন্তু আমি চাই না ইমরান হাসপাতালে যাক। আপনি আমাদের সাথে আসতেছেন কেন? কে আপনি? ইমরানকে আমি চিনেও না চিনা ভান করছি। তাসিবা আপনাকে কিছু বলেনি বাসের ঘরে? ও বুঝতে পারছি। আচ্ছা এখন আপনি যান, আব্বা আম্মা জানলে অনেক সমস্যা তৈরি হবে। ইমরান আমার কথা শুনে দাঁড়িয়ে গেছে। আমি তোসিবাকে গাড়িতে বসিয়েছি। সৌরভ, তোর আম্মা সহ হাসপাতালে যা, আমি অন্য গাড়িতে আসছি। ঠিক আছে। আম্মা তোসিবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। লুকিং গ্লাস দিয়ে তোসিবার চেহারাটা দেখছি। খুব খারাপই লাগছে তোসিবার জন্য। 30 মিনিট পর হাসপাতালে পৌঁছলাম। তোসিবাকে কোলে নিয়ে ভিতরে ঢুকেছি। একটা কেবিনে তোসিবাকে নার্স এসে নিয়ে গেছে। ডাক্তার ঢুকে 20 মিনিট পর বের হয়ে বলে। আসলে তেমন কিছুই হয়নি মনে হয়। কিছুদিন যাবৎ একটু বেশি চিন্তা করছে, যার ফলে প্রেশার বেড়ে গেছে, তাই হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। তাও আমি কিছু টেস্ট দিয়েছি, এগুলির রিপোর্ট আগামীকাল বের হবে, তখন আমি কিছু মেডিসিন দিয়ে দিব। আজকে আপাতত কোনো মেডিসিন দিচ্ছি না। তাহলে কি আমরা বৌমাকে বাসায় নিয়ে যেতে পারবো? 2 ঘন্টা পর যেতে পারবেন। ডাক্তার, তোসিবার সাথে দেখা করতে পারবো? হ্যাঁ পারবেন। ধন্যবাদ আপনাকে। তারপর আমি আর আম্মা দুজনে কেবিনের রুমে ঢুকেছি। আমাদের দেখে তোসিবা শোয়া থেকে উঠে বসেছে। মা তোসিবা, এখন কেমন লাগছে তোমার শরীর? জি ভালো। সরি আম্মু, আমার জন্য আজকে আপনাদের সবার অনেক কষ্ট হয়েছে। আরে কি যে বলো না তুমি। মা তাসিবা, তোমার কি হয়েছে? হঠাৎ করে এমনটা হলো কেন? আর আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তোমার বাবা মাকে কি জবাব দিতাম আমি? ডাক্তার বলেছে তুমি নাকি একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছো। না আব্বু, তেমন কিছু না। আসলে আজকে সকালে আর দুপুরবেলা তেমন খাওয়া দাওয়া হয়নি তো, তাই মাথাটা ঘুরে পড়ে গেছি। সৌরভ, তোর কি কোনোদিনও বুদ্ধিশুদ্ধি হবে নাকি? কেন? আমি এবার কি করলাম? বউ খায়নি কেন? নিশ্চয়ই তুই বৌমাকে বকাঝকা করেছিস। আব্বা, ওনার কোনো দোষ নেই। আসলে আমি ইচ্ছে করে খাইনি, আমার খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, আমরা তাহলে বাড়িতে যাই, তোমরা দুজনে পরে আসো, কেমন? ঠিক আছে। আব্বা আম্মা দুজনেই চলে গেছে। আপনি বসেন, দাঁড়িয়ে আছেন কেন? তুমি ঠিক আছো তো? মরে গেলে ভালো হতো। আপনি অন্য মেয়েকে বিয়ে করে সুখে সংসার করতে পারবেন। আর শ্যালো মেয়েটা কে? উনি কি আপনার গার্লফ্রেন্ড? আমি পছন্দ করতাম, বাট শ্যালো আমাকে পছন্দ করেনি। বাদ দাও, তুমি রেস্ট নাও। আমি একটু বাইরে থেকে আসতেছি। আমি উঠে আসবো, পেছন থেকে তোসিবা আমার হাতে ধরে বলে। আমার একা থাকতে ভয় করে। আপনি কোথাও যাবেন না প্লিজ। ঠিক আছে। তোসিবার পাশে বসে আছি, দুজনে চুপচাপ, কোনো কথাই বলছি না। দুজনে দুজনের দিকে চেয়ে আছি। তোসিবার টানা টানা চোখগুলো আমাকে কিছু একটা বলতে যাচ্ছে, কিন্তু আমি বোঝার চেষ্টা করছি না। আচ্ছা তোসিবা, ইমরান তোমাকে অনেক ভালোবাসে, তাই না? হ্যাঁ অনেক। তার জন্য তো আমার বিয়ে হয়ে গেছে, তাও আমাকে ওর জীবনে মেনে নিতে চাইছে। তাই ভালো। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি ডাক্তারের কাছ থেকে আসতেছি। আমি ডাক্তারের কাছে এসে ডাক্তারকে বলে তোসিবাকে রিলিজ করিয়ে দিলাম। কি এখন আমরা যেতে পারবো বাসায়? হ্যাঁ পারবে, আসো। তোসিবাকে সাথে নিয়ে বাইরে এসে গাড়িতে বসেছি। তোসিবা গাড়িতে উঠে আমার বাম হাতটা ধরে বলে। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি আপনার হাতটা ধরে ঘুমাতে পারি? ঠিক আছে, তুমি ঘুমাও। তোসিবা ঘুমাচ্ছে। আমি আস্তে আস্তে গাড়ি চালিয়ে এসেছি বাড়িতে। গাড়িটা থামিয়ে তোসিবাকে ডাক দিব। দেখি তোসিবা ঘুমিয়ে আছে।
তসিবার ঘুম থেকে না উঠিয়ে আমি কোলে করে রুমে নিয়ে এসে খাটের উপর শুয়ে দিয়েছি। আমি হাত মুখ ধুয়ে এসে তসিবার পাশে শুয়ে পড়েছি। আর কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনেই নেই। সকালে ঘুম ভেঙেছে কার স্পর্শে। চোখটা মেলে দেখি তসিবা আমার বুকের উপর মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি ওর চুলগুলো সরিয়ে ওর মুখটা বের করেছি। তখনই তসিবা চোখ মেলে দেখে আমার বুকের উপর শুয়ে আছে। নিজেকে এক ঝটকে ছাড়িয়ে নিয়ে একদম দাঁড়িয়ে গেছে। ছি 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 ছি, আপনি এতটা খারাপ? আমি আপনাকে কতটা বিশ্বাস করতাম, আর আপনি ছি 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 ছি। ছিছি করছো কেন এখন? আমার নিজের উপর এতটা রাগ হচ্ছে আর ঘৃণা করছে যে ইচ্ছে করছে নিজেকে শেষ করে দেই। তোমার হয়েছেটা কি সেটা তো বলবে। আমাকে জড়িয়ে ধরার সাহস হলো কি করে আপনার? তসিবা আমাকে থাপ্পড় দেবে আমি কল্পনা করতে পারছি না। এই কয়দিন আপনার সাথে হেসে হেসে কথা বলছি, তার জন্য আমাকে জড়িয়ে ধরবেন নাকি? তোমার সামনে থেকে আমি বাঁচি না, তুমি আমাকে থাপ্পড় দিলে। এখন তো থাপ্পড় দিয়েছি, আমার উচিত ছিল আপনাকে আরো কয়েকটা থাপ্পড় দিতে। আজকের পর যদি আমাকে ভুলেও স্পর্শ করেন তাহলে খবর করে ছেড়ে দেব বলে দিলাম। তোমাকে স্পর্শ করবো আমি? আমার মাথা খারাপ হয়েছে নাকি? আমার সামনে যদি তুমি মরে যাও তাও তোমাকে স্পর্শ করব না। আজকের পর তুমি আমার মতো আর আমি আমার মতো করে থাকবো। দেখি সরো। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, মনে থাকবে। আমি উঠে শাওয়ার নিতে চলে আসলাম। শাওয়ার শেষ করে দেখি তসিবা সাজুগুজু করছে। আমি দেখেও না দেখার ভান করে রুমে থেকে বেরিয়ে এসেছি। নাস্তা করে অফিসে সোজা অফিস থেকে চলে এসেছি। অফিস শেষ করে তসিবার রিপোর্টগুলি আনতে গেলাম হাসপাতালে। রিপোর্ট চাইছি তখন বলে তসিবা নামে রিপোর্টগুলি সে নিজে নিয়ে গেছে। ঠিক আছে। বাড়িতে এসে তসিবার সাথে তেমন কথাই বলি নাই। বাড়ি আর অফিসের কাজ আগের মতো মনোযোগী হয়ে গেলাম। দেখতে দেখতে 4টা মাস কেটে গেছে। তসিবা আমার সাথে কথা বলতে চায় কিন্তু আমি বলি না। রাতে অফিস থেকে বাড়িতে এসেই আম্মা বলে, তোর আব্বু অনেক দিন ধরে বলছে ওদের বাসায় যেতে। হ্যাঁ, আমি আর তোর আব্বু আগামীকাল সকালে যাব। তসিবাকে দেখে রাখিস কেমন? ঠিক আছে। রুমে এসে দেখি তসিবা সাজছে। আমাকে দেখে বলে, আমাকে একটা উপকার করতে হবে। আমি শুনেও না শোনা ভান করে শাওয়ার নিতে চলে যাচ্ছি। কানে কি কথা যাচ্ছে না? বলছি যে আমাকে নিয়ে একটু বের হতে পারবেন? তোমার সমস্যা কি? এমন করে চিল্লাচ্ছ কেন? আপনি তো দেখছি আমার সাথে কথাই বলতে চান না। এই 4 মাসে মনে হয় 10টা কথাও বলেননি। কি বলতে চাচ্ছ সেটা বলে দাও। আমার একটা বান্ধবীর আজকে গায়ে হলুদ, আমাকে যেতে বলছে। আপনি আমাকে একটু সাথে নিয়ে যাবেন? প্লিজ প্লিজ আমাকে নিয়ে চলেন। ঠিক আছে। তসিবাকে নিয়ে ওর বান্ধবীদের বাড়িতে এসেছি। আচ্ছা, তুমি ভিতর যাও। তোমার হয়ে গেলে আমাকে কল করো। আপনিও চলেন আমার সাথে। যদি তোমার বান্ধবীরা জিজ্ঞেস করে আমি তোমার কি হই, তাহলে তুমি কি বলবে? কাজিন লাগেন বলে দিব। তসিবা আমাকে জোর করে টেনে ভিতরে নিয়ে গেছে। আমাকে ওর সব বান্ধবীদের সাথে ওর কাজিন লাগে বলে এই পরিচয় করে দিয়েছে। তখনই একজন বলে, তসিবা, তোর স্বামীকে কাজিন বলতেছিস কেন? স্বামীকে কাজিন বলতে তোর লজ্জা করছে না? তসিবা, তুই কেমন মেয়ে রে? নিজের স্বামীকে বান্ধবীদের সাথে কাজিন বলে পরিচয় করাচ্ছিস। আচ্ছা, তোর বড় হবি কবে? নিজের স্বামীকে মেয়েরা আরো সব বান্ধবীর সাথে গর্ব করে পরিচয় করিয়ে দেয়, যাতে করে কোনো বান্ধবীর সাথে রিলেশনে জড়াতে না পারে। আমি ওনার কথা শুনে থমকে গেছি। তসিবা ভয়ে কাঁপতে শুরু করেছে। তসিবা আমার বুকের মাঝে ওর মুখটা লুকিয়ে নিয়েছে। আর উনি তসিবাকে মন মতো বলতেছে, খালামণি তুমি এইখানে? আসলে আমি দুষ্টুমি করতেছি সৌরভের সাথে। তুমি সৌরভকে জিজ্ঞেস করো, বিশ্বাস না করলে। আন্টি, আসলে তসিবা দুষ্টুমি করে বলেছে, কিন্তু আপনি এখানে? রাবেয়া, রামু আর আমি একই অফিসে কাজ করি। আমি তোর আব্বাকে সব বলবো। দিন দিন বাচ্চাদের মতো আচরণ করতে আরম্ভ করেছিস। খালামণি তুমি ভুলেও আব্বুকে কিছু বলো না, আমি তোমার পায়ে পড়ি প্লিজ। আর সৌরভ, তুমিও কেমন? তোমাকে সবার সাথে কাজিন বলতেছে, তুমিও দাঁত কেলিয়ে হাসতেছো। আচ্ছা, তোমাদের মাঝে সম্পর্ক কোনো ঝামেলা হয়েছে না তো? আন্টি, আপনি কি যে বলেন না। তসিবা আমাকে অনেক ভালোবাসে। আমরা হলাম পৃথিবীর সবচেয়ে বেস্ট স্বামী স্ত্রী। আন্টি, তসিবার বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই। আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি আপনার কাছে। ঠিক আছে,
তোসিবা, তোর ভাগ্য অনেক ভালো, সৌরভের মতো একটা ছেলেকে বর হিসেবে পেয়েছিস। শোন, স্বামীকে শাড়ির আঁচল দিয়ে বেঁধে রাখবি। যদি একবার বাঁধন ছিঁড়ে যায় তাহলে কিন্তু সহজে আর জোড়া দিতে পারবি না। ঠিক আছে। কি ঠিক আছে? আপনি যা বলছেন। আন্টি রাবেয়াকে হলুদ লাগিয়ে চলে গেল। আর তসিবার দিকে তাকিয়ে দেখি তসিবার প্রাণটা মনে হয় ফিরে এসেছে। জানেন, এই ছোট খালামণি অনেক সাংঘাতিক, খালু পর্যন্ত ভয় পায়। দেখে বোঝা যায়। তখনই তসিবার সব বান্ধবীরা তসিবাকে ঘিরে ধরেছে। তোসিবা, তোর বিয়ে হয়ে গেছে? হারামি, আমাদের বলিসনি, আবার নিজের বরের সাথে আমাদের পরিচয় করে দিতে চাসনি? সবাই তসিবাকে নানা রকম কথাবার্তা বলতেছে। তোসিবা, তোর বরটা না অনেক সুন্দর, তোর সাথে অনেক মানিয়েছে। সত্যি তুই অনেক লাকি, উনি তোর বর। হ্যাঁ, আমি অনেক ভাগ্যবতী। বিয়েতে তো দাওয়াত দিসনি, এবার বল কবে ট্রিট দিচ্ছিস? আমি বললে তো আর হবে না, ওকে তো ফ্রি থাকতে হবে। তসিবা আমার কানে কাছে এসে বলছে। শুনেন, আপনি ওদের সবাইকে বলে দিন আপনার সময় হবে না, আপনার অফিসে অনেক কাজ। কেন মিথ্যে বলবে কেন? প্লিজ আমার জন্য না হয় একটা মিথ্যা কথা বলেন, তা না হলে ওরা আমাকে ফকির বানিয়ে দিবে। ওরা মাগনা পেয়ে সব রাক্ষসের মতো খেয়ে থাকবে। প্লিজ। কি রে, দুজনে কি ফিসফিস করে কথা বলতেছিস? বল কবে আমাদের ট্রিট দিচ্ছিস? আসলে ওর অফিসের ছুটি নেই, আমি পরে তোদের ফোন করে জানিয়ে দেব, কেমন? তসিবা মিথ্যে বলছো কেন? আমার অফিসে তেমন কোনো কাজ নেই। আপনারা যখন বলবেন তখন আমি রাজি। তাহলে রাব্বির বিয়ের পরের দিন, অর্থাৎ শুক্রবার, কেমন? তাহলে তোসিবা, ওইদিকে নাচ হচ্ছে, আমরা এখন নাচ দেখতে গেলাম। হ্যাঁ যা। আপনি কেন রাজি হলেন বলেন তো? আমার কাছে টাকা নেই, এখন আমি টাকা কোথায় পাবো? কেন, তোমার বয়ফ্রেন্ড ইমরানের কাছ থেকে চেয়ে নাও। জীবনেও আমি পারবো না, দেখি আম্মুর কাছ থেকে নিব। আপনি আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছেন, সমস্যা নেই, আমারও সময় আসবে, তখন দেখবেন। রাত অনেক হয়েছে, এবার বাড়িতে চলো। আমার অনেক পিপাসা পেয়েছে, গলা শুকিয়ে গেছে, একটু পানি খেতে হবে। তুমি এখানে বসো, আমি পানি নিয়ে আসতেছি। তসিবাকে রেখে আমি পানি আনতে গেছি। পানি নিয়ে এসে দেখি তসিবা এখানে নেই। কিছুটা খোঁজাখুঁজির পর দেখি তসিবা ছেলেদের আড্ডায় নাচছে। পানি গ্লাসটা ফেলে তসিবার দিকে এগিয়ে গেছে। তসিবা মাঝে আর ছেলেদের চারদিকে গোল হয়ে নাচ করতেছে। আমি ছেলেদের ধাক্কা দিয়ে মাঝ দিয়ে গিয়ে দেখি ইমরানের সাথে নাচছে। মনটা খারাপ হয়ে গেল, ইচ্ছে করছিল ইমরানকে কয়েকটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয়, কিন্তু তসিবা ইমরানকে ভালোবাসে। এখানে তসিবা ইচ্ছে করে এসেছে। আমি চলে আসছি বাইরে, চেয়ারে বসে তসিবার কাহিনীগুলো দেখছি। তখন একটা ছেলে এসে বলে, আমার নাম সৌরভ, আর আপনি কি তোশিবার বর? হ্যাঁ আমার নাম সৌরভ, আর তসিবা আমার বউ। আপনি কে? আমি কে তা না জানলে হবে, আপনি তোশিবাকে কিছু বলছেন না কেন? আর ইমরান কিন্তু ছেলে হিসেবে অতটা ভালো না। তোশিবা জানে ইমরান গরিব পরিবারের ছেলে, কিন্তু ইমরান হলো ধনী পরিবারের ছেলে। তোশিবা অনেক ভালো মেয়ে, তাই ওর ইমোশনাল ভাবে ইমরানকে প্রেমে ফেলেছে। কিন্তু আপনি এত কিছু জানেন কি করে? আমার সম্পর্কে না জানলে হবে। আর তোশিবার কিন্তু এখন ইস নেই, ওকে? পানির সাথে ড্রিঙ্কস মিশিয়ে খাওয়ানো হয়েছে। কথাগুলো বলেই ছেলেটা অনুষ্ঠান হতে বের হয়ে গেছে। যাই, আগে তসিবাকে এখান থেকে বাসায় নিয়ে যায়। নাচের জায়গায় গিয়ে প্রথমে মিউজিকটা বন্ধ করে দিয়েছি, আর সবাই নাচটা বন্ধ করে দিয়ে সুজা তসিবার কাছে চলে গিয়ে তসিবার হাতটা ধরে টেনে নিয়ে আসতেছি। তখনই তসিবা নিজের হাতটা টান মেরে ছাড়িয়ে বলে, আপনার সাহস হলো কি করে আমাকে স্পর্শ করার? আপনি তো বলছেন আমি মরে গেলেও আমাকে স্পর্শ করবেন না। ওই মিউজিক বন্ধ করছে কে রে? এই মিউজিক চালু করো। তসিবা হচ্ছে রে কি? এমন করছো কেন? এখন তোমার সেন্স নেই? তুমি বাসায় যাবে, এখন চলো আমার সাথে। আবার তসিবার হাতটা ধরেছি, তসিবা ঠিক আবার হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, এই আপনার লজ্জা করে না মেয়েদের হাত ধরতে? আপনার মতো বেহায়া ছেলে আমি জীবনে কম দেখেছি। কত অপমান করি, তাও আমার সাথে কথা বলেন। আমি হলে না জীবনেও আপনার সাথে কথা বলতাম না। তখনই ইমরান এসে আমাকে বলে, সৌরভ, তুমি বাসায় যাও, আমি তাসিফাকে ড্রপ করে দিব বাসায়। শেয়ালের কাছে নিজের মুরগি পাকিয়ে দিব? তুমি কি করে বুঝলে? মানে তুমি কি বলতে চাচ্ছ?
যা বোঝার বোঝো। আর আমি বাংলাতে বলছি, এতদিন আমি তোসিবাকে তোমার হাতে তুলে দিতে চাইছি, কিন্তু আজকের পর আর তোমার কাছে যেতে দিব না। যেহেতু বিয়ের বন্ধনে জড়িয়ে গেছি, তা আর ছিঁড়ে যেতে দিব না। তাসিবা কোনোদিন তোমার হবে না। তাসিবা আমাকে, আর আমি তাসিবাকে ভালোবাসি, আর তুমি তাসিবাকে ভালোবাসো। এক হাতে তালি বাজে না। কে বলছে বাজে না? এই দেখো, থালি বলে আঙুল দিয়ে তুড়ি মেরে দেখিয়ে দিয়েছি। ইমরান সহ সবাই আমার দিকে তাকিয়ে আছে। তোসিবা চলো, অনেক হয়েছে তোমার রং তামাশা। আমি যাব না আপনার সাথে। তখনই তোসিবা একটা জোরে থাপ্পড় দিয়েছে, আর সাথে সাথে তোসিবা গালে হাত দিয়ে চেয়ারে বসে পড়ছে। তোর এত বড় সাহস, তাসিবাকে থাপ্পড় দিয়েছিস? মার পড়ে না মাসির জলে, দেখি সর, তা না হলে তোর গালেই পড়বে। ইমরানের দিকে চোখটা বড় বড় করে তাকিয়ে তোসিবাকে কোলে তুলে নিলাম। তোসিবার বান্ধবীরা তাকিয়ে আছে। তোসিবাকে কোলে নিয়ে সোজা গাড়িতে এসে বসিয়ে দিয়েছি। তোসিবার বাগালে আঙুলের ছাপ পড়ে আছে। গাড়িটা চালিয়ে বাসার দিকে সামনে এসেছি। কলিং বেল বাজিয়ে তোসিবাকে গাড়ি থেকে কোলে নিয়ে নিলাম। সৌরভ, বৌমার কি হয়েছে? তেমন কিছু না, গাড়িতে ঘুমিয়ে গেছে, তাই আমি কোলে করে নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে আর ঘুম থেকে এখন ওঠার দরকার নেই, কেমন? আম্মা দরজাটা লাগিয়ে চলে গেছে। তোসিবাকে নিয়ে খাটের উপর শুইয়ে দিলাম। রান্নাঘরে এসে ফ্রিজ থেকে লেবু নিয়ে লেবুর শরবত করে নিয়েছি। জীবনে প্রথম রান্নাঘরে ঢুকেছি, তাও বউকে শরবত করে দিবার জন্য। শরবতের গ্লাসটা হাতে নিয়ে রুম থেকে তোসিবাকে ডাক দিলাম। তোসিবা উঠেই 2-3টা ডাক দিতে তোসিবা চোখ মেলেছে। আমি কোথায় আছি? রুমে নাও লেবুর শরবত। আমার খেতে ইচ্ছে করছে না। তোসিবাকে জোর করে শরবতটা খাইয়ে দিলাম। শরবতটা খেয়ে আবার শুয়ে পড়েছে। আমি ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে তোসিবার গালে বরফ ডলে দিতেছি। সকালে উঠে যদি দেখে গালে আঙুলের দাগ, তাহলে অনেক কষ্ট পাবে। তোসিবার গালে বরফ ডলে দিতেই একটু মলমও লাগিয়ে দিয়েছি। আমি উঠে সোফায় ঘুমাতে যাব, তখনই তোসিবা আবার শার্টটা ধরে রেখেছে। তোসিবা, শার্ট ছাড়ো, আমি ঘুমাতে যাব। এখানে আমার পাশে শুয়ে পড়েন। আমার অনেক ভয় করছে। আজকের জন্য প্লিজ। তোসিবা চোখগুলো বন্ধ করে ঘুমের মাঝে কথাগুলো বলছে। ঠিক আছে। তোসিবার পাশে শুইতেই তোসিবার একটা হাত আর এক পা আমার উপর তুলে দিয়েছে। আমি তোসিবার হাত আর পা নামিয়ে দিয়েই অন্যদিকে ঘুরে শুয়ে পড়েছি। তোসিবার কথা ভেবে ভেবে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি তোসিবা আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এই রে, কাম সারছে। আজকে আবার তাহলে থাপ্পড় খেতে হবে। তখনই আম্মা এসে দরজায় নক করে ডাকছে। বৌমা, সৌরভ, তুই অফিসে যাবে কখন? আর বৌমা, তুমি কলেজে যাবে না? তখনই তোসিবা চোখ মেলে দেখে আমাকে নিজে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। তোসিবা একটা মুচকি হাসি দিয়ে বলে। আম্মু, জি উঠতেছি। আমাকে রেখেই তোসিবা উঠে কোনো কিছু না বলে শাওয়ার নিতে চলে গেছে। আর তোসিবা আমাকে কিছু না বলে চলে গেছে। তোসিবা কি তাহলে আমাকে ভালোবেসে ফেলেছে, নাকি রাতে ঘটনার জন্য চুপচাপ ছিল? দূর, কোনো কিছু মাথায় আসছে না। যাই, গিয়ে ফ্রেশ হয়ে নেই। শোয়া থেকে উঠে ফ্রেশ হতে চলে গেছি। ফ্রেশ হয়ে এসে দেখি তোসিবা কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে। তোসিবা, তুমি চাইলে আমি তোমাকে কলেজে ড্রপ করে দিব। ঠিক আছে, তাই হবে। ওকে, চলো। রুম থেকে বাইরে এসে আম্মা আব্বা তোসিবা সহ নাস্তা করছি। আম্মা আর আব্বা আপুর বাসায় যাবে, আর আমি অফিসে যাব। তোসিবা যাবে কলেজে। সবাই একসাথে বের হয়েছি। সৌরভ, তাসিবার খেয়াল রাখিস কেমন? ঠিক আছে। ওনারা চলে গেছে। আমি তোসিবাকে নিয়ে ওর কলেজের সামনে এসেছি। তোসিবাকে নামিয়ে দিয়ে আমি চলে আসব। তখনই তোসিবা বলে। শুনেন, একটু দাঁড়ান, আপনার সাথে একটু কাজ আছে। তখন ইমরান সহ আরো কিছু ছেলে মেয়ে এসেছে। তাসিবা, এ নাও ডিভোর্সের অ্যাপ্লিকেশন। নেন, এই অ্যাপ্লিকেশনে একটা সাইন করে দেন। কিন্তু তোসিবা, তুমি আমার কথাটা তো শুনবে। কাল রাতে অনেক বলছেন, আমি শুনছি। যদিও আমার সব কথা মনে নেই, তবে আমি ইমরানকে অনেক ভালোবাসি। কথা না বাড়িয়ে সাইন করে দেন। ঠিক আছে, দাও। কাগজটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করেছি। এখানে যা লেখা আছে সবকিছু আমার দোষ। আমি মদ খাই, প্রতিদিন তোসিবাকে অত্যাচার করি, আর আমার অনেক মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িত। তোসিবার দিকে তাকিয়ে দেখি তোসিবা অনেক খুশি। আমি ডিভোর্সের অ্যাপ্লিকেশন কাগজে সাইন করে দিলাম। নাও তোসিবা, আশা করি তুমি জীবনে অনেক বড় ভুল করেছ। আমি বাইক নিয়ে চলে আসবো। তখনই তোসিবার বান্ধবী একটা বলে।
মিস্টার সৌরভ, আপনি আমাকে বিয়ে করবেন? মানে? স্নেহা, তুই কি বলছিস? তুই ওকে বিয়ে করবি? হ্যাঁ, আর তোদের তো 3 মাস পর এমনিতেই ডিভোর্স হয়ে যাবে। আপনাকে আমার অনেক ভালো লাগে। আপনি চাইলে আমি আপনাকে বিয়ে করব। যদি রাজি থাকেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা দেন। হ্যাঁ, রাজি আছি। আপনার মোবাইলটা দেন। স্নেহার মোবাইলে আমার নাম্বারটা উঠিয়ে সেভ করে দিয়েছি। তোসিবার হাসি মাখা চেহারাটা কালো হয়ে গেছে। আচ্ছা স্নেহা, আজকে আমি এসে তোমাকে কলেজ থেকে বাসায় নিয়ে যাব। ঠিক আছে, আমি অপেক্ষা করব। তাহলে আমাকে কে নিয়ে যাবে? তোমার বয়ফ্রেন্ড ইমরান আছে, ও তোমাকে নিয়ে যাবে। স্নেহা, তাহলে এখন যাই, আমি এসে তোমাকে নিয়ে যাব, কেমন? তোসিবা আমার দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। আমি স্নেহাকে চোখ টিপ মেরে চলে এসেছি। ডিভোর্সের অ্যাপ্লিকেশনে সাইন করার সময় বুকের বাঁ পাশে চিনচিন করেছে। বিয়ের 6 মাসের মাথায় তোসিবা ডিভোর্স চাইবে তা কোনোদিন কল্পনাও করিনি, কিন্তু তোসিবা তার বয়ফ্রেন্ডের কাছে ফিরে যেতে চায়। আজ তোসিবাকে মুক্ত করে দিলাম, মাত্র কিছুদিন পর লিগ্যাল ডিভোর্স হয়ে যাবে। মনটা খারাপ করে অফিসে ঢুকেছি, ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। সৌরভ, তোমার মন খারাপ কেন? না ম্যাম, মন ভালো আছে। ম্যাডাম আমার দিকে তাকিয়ে চলে গেছে। কাজগুলো মনোযোগ দিয়ে করতে চাইছি, কিন্তু করতেই পারছি না। দূর, কাজে মন বসছে না। তাও মনটাকে জোর করে কাজগুলো দুপুর পর্যন্ত করেছি। লাঞ্চের সময় ম্যাডাম এসে বলে, সৌরভ, তুমি চাইলে আজকে যেতে পারো, আর কাল তো বন্ধ আছে, মন ফ্রেশ করে নিও, কেমন? ঠিক আছে। অফিস থেকে বের হয়েছি, দেখি মোবাইলটা কানতেছে। হাতে নিয়ে দেখি তোসিবার নাম্বার, সাথে সাথে কেটে দিয়েছি। তোসিবা আরো 3 বার দিয়েছে, 3 বারই কেটে দিয়েছি। স্নেহাকে আনতে কলেজে গেছি, দেখি স্নেহা আর তোসিবা দুজনে দাঁড়িয়ে কথা কাটাকাটি করছে। স্নেহা, তুই কি মনে করছিস সৌরভ তোকে বাসায় নিয়ে যাবে? অবশ্যই নিয়ে যাবে। আচ্ছা তোসিবা, তুই কেমন মেয়ে রে? সৌরভেরে তুই তো ডিভোর্স দিতে চাচ্ছিস, তাহলে আবার ওর সাথে বাসায় যাবি কেন? এখনো ডিভোর্স হয়নি আর তুই আমাদের মাঝে এসেছিস কেন? দেখ স্নেহা, তুই আমার স্বামীর দিকে তাকাবি না। তখন আমি তোসিবাকে থামিয়ে দিয়ে বলি, আরে তোসিবা, মিথ্যা কথা কেন বলছো? কে তোমার স্বামী? আমাকে দেখে তোসিবা আমতা আমতা শুরু করেছে। স্নেহা, আসো, আমি তোমাকে বাসায় দিয়ে আসি। আজ থেকে তোমাকে আমি অনেক কেয়ার করব। তাহলে আমি বাসায় যাব কার সাথে? আমি কি করে বলবো? স্নেহা, আসো। তোসিবা দাঁড়িয়ে আছে, আমি স্নেহাকে নিয়ে চলে এসেছি। সৌরভ, তোসিবা তোমার লাইফে যদি থেকে যেতে চায় তাহলে কি করবে? তোসিবা থাকবে না, কারণ সে ইমরানকে অনেক বিশ্বাস করে। আচ্ছা স্নেহা, তুমি বাড়িতে এখন কিছু বলো না। আগে তোসিবার সাথে আমার লিগ্যাল ডিভোর্সটা হয়ে যাক, এরপর আমি নিজে তোমার বাবা মার সাথে আব্বাকে কথা বলতে পাঠাবো। ঠিক আছে, সত্যি তুমি অনেক ভালো। আচ্ছা, ফোনে কথা বলবো, কেমন? স্নেহা ভিতরে গেছে, আমি বাসার দিকে চলে এসেছি। এসে দেখি তোসিবা বাড়ির বাহিরে এসে বসে আছে। আমাকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়েছে। গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে এত সময় লাগে? হ্যাঁ লাগে, তবে গার্লফ্রেন্ডকে আজকে যা দিয়েছে না, সারা জীবন মনে থাকবে। গার্লফ্রেন্ড থাকলে যে এত আদর পাওয়া যায় তা জানা ছিল না। কি স্নেহার বাচ্চা, আপনাকে অনেক আদর করছে? শুধু আদর নাকি, আরো কত কি লিফ কিস করেছে। জীবনে প্রথম স্বাদ পেলাম। তোসিবার দিকে তাকিয়ে দেখি তোসিবার সাপের মতো রাগে ফুলে বেলন হচ্ছে। আমি স্নেহাকে পেয়ে নেই, ওর সাহস হলো কি করে আমার স্বামীকে কিস করতে? এই জন্য তো আপনার ঠোঁটগুলা লাল হয়ে আছে। আরে থামেন ম্যাম, আমি তোমার স্বামী হলাম কবে? দেখি, এখন দরজার তালা খুলে ভিতরে ঢুকতে দাও। তোসিবাকে সরিয়ে আমি ভিতরে ঢেকেছি। আমার অনেক হাসি পাচ্ছে, ভালোই হয়েছে। রুমে গিয়ে সোজা ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে রুমে দেখি তোসিবা মোবাইলে কথা বলছে। আমি চুপ করে মোবাইলটা নিয়ে ছাদে চলে গেছি। ছাদে মোবাইলটা স্নেহার সাথে কথা বলতেছি, তখন তোসিবা এসে বলে, ওই কার সাথে কথা বলছেন? স্নেহার সাথে। তোসিবার চেহারাটা কালো করে নিয়ে চলে গেছে। আমি আরো অনেকক্ষণ স্নেহার সাথে কিছু কথা বলেছি। আবার এসেছে, তোসিবা এসে বলে, কথা বলে রাত পার করে দিবেন নাকি রাতের খাবার খাবেন? রান্না করেছো তুমি? রান্না করব কি করে? কি হয়েছে তোমার? আমি রান্না করতে পারি না। আম্মা বলে গেছে
আপনি রান্না করতে পারেন, আপনাকে সাহায্য করতে। আসুন, আমি আপনাকে সবকিছু এগিয়ে দেব, আপনি রান্না করবেন। কি কি কে রান্না করবে? যাও এখান থেকে। আমি হোটেল থেকে খাবার খেয়ে চলে আসবো। তাহলে আমি খাবো কি? আমি কি করে বলবো? আমি আবার স্নেহার সাথে কথা বলতেছি, তখনই তসিবা এসে পিছন থেকে মোবাইলটা টান মেরে সোজা মোবাইল নিয়ে ফোনটা কেটে দিয়েছে। তুমি মোবাইলটা নিলে কেন? তুমি কে? কি হো তুমি আমার? তোমার সাহস হলো কি করে? তসিবা ভয়ে একদম চুপসে গেছে, চোখগুলো বন্ধ করে নিয়েছে। আমি ওকে বকাটা অফ করে দিলাম আর ওর হাত থেকে মোবাইলটা নিয়ে গেলাম। আমার খিদা একদম সহ্য হয় না, পরে কিন্তু আমি আবার অজ্ঞান হয়ে যাব, তখন আমাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে। বুঝেছি, আসো আমার সাথে। সিঁড়ি দিয়ে নামতেছি তখনই তসিবা সিঁড়িতে বসে গেছে। কি হলো, বসে পড়েছো কেন? কি আসো। আমার পা ব্যথা করছে, কলেজ থেকে হেঁটে হেঁটে আসছি, এখন 3বার সিঁড়ি দিয়ে ওঠানামা করছি, আর হাঁটতে পারবো না। আমাকে কোলে তুলে নিয়ে যান। পারবো না, নামলে নামো, না হলে বসে থাকো। আগে তো আমাকে কতবার কোলে নিয়েছেন, তাহলে এখন নিলে সমস্যা কি? সমস্যা আছে, আর স্নেহা মানা করেছে তোমাকে কোলে নিতে আর স্পর্শ করতে। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজেই তো না করেছো তোমাকে স্পর্শ করতে। কোলে নিলে তোমাকে স্পর্শ করতে হবে। স্নেহার বাচ্চার এত বড় সাহস, আমাকে স্পর্শ করতে মানা করে। আমি ওকে কাছে পেয়ে নেই, ওর স্পর্শ করা বাহির করব। তখনই তসিবা উঠে পিছন থেকে আমার কাঁধের উপর জড়িয়ে ধরে বলে, আমাকে প্লিজ নিচে নিয়ে চলেন, আপনি তো আমাকে স্পর্শ করেননি, স্পর্শ করেছি আমি। আমি তসিবাকে কিছু না বলেই ওকে নিয়ে নিচে নামিয়ে এনেছি। তুমি বসো, আমি হোটেল থেকে খাবার নিয়ে আসি। আমি একা থাকবো, আপনার কি মাথা খারাপ? আমাকে ভূত এসে ঘাড় মটকাবে। আমি আপনার সাথে যাব। ঠিক আছে, তাহলে চলো। তসিবাকে সাথে নিয়ে রেস্টুরেন্টে গেলা। জীবনের প্রথম কোনো মেয়ের সাথে রেস্টুরেন্টে ডিনার করতে আসলাম। তসিবা আমার দিকে তাকিয়ে আছে, আমি খাচ্ছি। দুজনে খাওয়া প্রায় শেষ, অমনি তসিবা উঠে পাশের টেবিলে গিয়ে একটা মেয়ের সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। জীবনের ছেলে মানুষ দেখিসনি? আমার স্বামীর দিকে এমন ভাবে তাকিয়ে আছিস কেন? তসিবাকে আমি গিয়ে মুখটা চেপে ধরেছি। তসিবা আমার হাতটা সরিয়ে বলে, চোখ তুলে ফেলবো। এমন ভাবে কেউ তাকিয়ে থাকে? যদি ওর নজর লাগে আর শরীর খারাপ হয়, তাহলে তোর খবর আছে। এই মেয়েটা একদম বোকা হয়ে গেছে, কি বলবে খুঁজে পাচ্ছে না। তসিবা, কি হচ্ছে? এমন করছো কেন? বিলটা দিয়ে তসিবাকে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। আমার দিকে তাকালে তোমার সমস্যা কি? হ্যাঁ, আমি তোমার কে? আজ বাদে কাল আমাদের ডিভোর্স হয়ে যাবে। যখন ডিভোর্স হবে তখন। এখন থেকে আপনি বাইরে বের হলে সেজেগুজে বের হবেন না। যতদিন আমাদের ডিভোর্স না হবে ততদিন আপনার দিকে কেউ তাকালে আমার জ্বলে। যেহেতু এতটা জ্বলে, তাহলে আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ কেন? কারণ ইমরান আমার প্রথম ভালোবাসা, আর আপনার আগে ইমরান আমার জীবনে এসেছে। আপনাকে ভুলে যেতে পারবো, ইমরানকে নয়। ঠিক আছে, সমস্যা নেই, এখন বাসায় চলো। তসিবাকে নিয়ে বাসায় চলে এসেছি। তসিবার রুমে শুয়ে পড়েছে। আমি, তসিবা তুমি তাহলে এখানে ঘুমাও, আমি আব্বার রুমে গিয়ে ঘুমাচ্ছি। কেন আলাদা রুমে ঘুমাতে যাবেন কেন? কিছুদিন পর তো আলাদা হয়ে যাব, আর রাতে স্নেহা ফোন করবে। তুমি থাকলে স্নেহার সাথে ঠিক করে কথা বলতে পারবো না। কে ফোন করবে? একদিনে পরিচয়, তাও এত কথা বলতে হয় নাকি? আপনি কোথাও যেতে পারবেন না। যখন আমি থাকবো না, তখন তো সারা জীবন কথা বলতে পারবেন। তসিবা শোয়া থেকে উঠে এসে আমার হাত ধরে খাটের উপর শুয়ে দিয়েছে, আর ওর ওড়নার সাথে আমার হাতটা বেঁধে দিয়ে শুয়ে পড়েছে। আরে কি হয়েছে, এমনটা করছো কেন? কথা কম বলে ঘুমান, আর রাতে বেশি কথা বলতে নেই। তসিবা শুয়ে পড়েছে, আমি কানে মোবাইল লাগিয়ে হুদায় স্নেহার নাম নিয়ে কথা বলতেছি। স্নেহাকে জান প্রাণ ময়না পাখি, সোনা বউ, লক্ষ্মী বউ, বিয়ের পর প্রথম বাচ্চার নাম সহ তসিবাকে শুনে শুনে বলতেছে। তসিবা রেগে আগুন হয়ে যাচ্ছে। হঠাৎ করে বলে ওঠে, আজ অব্দি আমার সাথে এমন কথা বলেননি, আর একদিনে বাচ্চার নাম পর্যন্ত রেখে দিচ্ছেন। আমি কি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে সে অধিকার দিয়েছ? তুমি তো ইমরানের সাথে ফোনে কথা বলো।
তোসিবা ইমরানকে অনেকবার ফোন করেছে কিন্তু ওয়েটিং এ বলতেছে। মন খারাপ করে শুয়ে পড়েছে। আজকে অনেক রাগিয়েছি, এখন ঘুমাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, তখনই তোসিবা বলে, আমাকে 10,000 টাকা ধার হিসেবে দেন, আমি আমার কাছ থেকে নিয়ে দিব। টাকা দিয়ে কি করবে? মনে নেই আপনার? বান্ধবীদের ট্রিট দিতে হবে। আর আজকে কি অফিসে যাবেন নাকি আপনি? না, আজ অফিসে যাব না। ওইখানে মানিব্যাগে টাকা আছে, তুমি নিয়ে নাও। তোসিবা মানিব্যাগটা এনে আমার হাতে দিয়ে বলে, আপনি নিজেই দেন। 10,000 টাকা তোসিবার হাতে দিলাম। টাকাটা আমি যাবার আগে দিয়ে যাব, কেমন? আমি হ্যাঁ না কিছুই বলিনি। তোসিবা চলে গেছে। আমি বসে কিছু কাজ করছি। সকাল গড়িয়ে দুপুর হয়েছে। ওরা ওল্ড সিটি রেস্টুরেন্টের সামনে আছে, চলেন আমরা যাই। ঠিক আছে, একটু দাঁড়াও। তোসিবা দাঁড়িয়ে আছে। আমি রেডি হয়ে এসেছি। তোসিবা আমার দিকে তাকিয়ে আছে। তোসিবা আমার কাছে এসে আমার চুলগুলো এলোমেলো করে দিয়েছে আর টাইটা টেনে খুলে দিয়েছে। আরে কি করছো? এত সেজেছেন কেন? আপনাকে কি মেয়ে পক্ষ দেখতে আসবে? এবার ঠিক আছে, আসেন আমার সাথে। তোসিবাকে কিছুই বলিনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ডগুলো দেখলাম। দুজনে মিলে রেস্টুরেন্টে গেলাম। ওর বান্ধবীরা সবাই দাঁড়িয়ে আছে। সবাইকে নিয়ে ভিতরে ঢুকেছি। তোসিবা আমার ডান পাশে বসেছে। সবাই মন মতো অর্ডার করছে। তোসিবাকে খাবার চাইতে আমার দিকে তাকিয়ে আছে। আমিও তোসিবাকে দেখিয়ে ওর বান্ধবীদের প্রশংসা করতেছি। বাহ, আজকে আপনাদের অনেক সুন্দর লাগতেছে, তবে স্নেহা থাকলে আজকে আরো ভালো হতো, ইত্যাদি কথা বলতেছি। ঘন্টাখানেক তোসিবাকে রাগিয়ে নিলাম। খাবার বিলটা আমি নিজে পে করলাম। সবাইকে বিদায় জানিয়েছি। সবাই চলে গেছে। তখন তোসিবা বলে, আমার সামনে ওদের এত প্রশংসা করতে কে বলেছে আপনাকে? কে বলবে, আমি নিজে করেছি। আর তোমার থেকে ওদের অনেক সুন্দর লাগছিল। সবাই শাড়ি পরে এসেছে। এখন চলো, অনেক কথা হয়েছে। তোসিবা মন খারাপ করে বাইকে বসেছে। আমি বাইক নিয়ে সোজা তোসিবার বাড়িতে নিয়ে এসেছি। আমাদের বাড়িতে নিয়ে এসেছেন কেন? আর কিছুদিন পর এমনিতেই তুমি চলে আসবে। আর তুমি থাকলে স্নেহার সাথে কথা বলতে আমার অনেক সমস্যা হয়। কিছুদিন পর তো ডিভোর্স হয়ে যাবে। এখন থেকে আলাদা থাকার চেষ্টা করো, কেমন? বাড়িতে আব্বা আম্মু যদি কিছু জিজ্ঞেস করে তাহলে কি বলবো ওদের? তুমি কি বলবে তা কি আমি জানি? আচ্ছা, আমি যাই। তোমার আব্বু আম্মুকে আমার সালাম দিও। তোমার যা আছে আমি একসময় তোমায় এনে দিয়ে যাব। আমি তো আরো 3 মাস থাকতে চাইছি, কিন্তু আপনি আমাকে এখানে রেখে যাবেন? হ্যাঁ, রেখে যাচ্ছি। তুমি যাও, আমি গেলাম। তুমি ভালো থেকো। আমি যাই। আর তোমার সাথে দেখা হবে না। আল্লাহ হাফেজ। তোসিবাকে ওদের বাড়িতে রেখেই আমি চলে এসেছি বাড়িতে। তোসিবার সাথে আমার ডিভোর্সের কথা বাড়িতে বলা যাবে না। আব্বা আম্মা জানলে অনেক কষ্ট পাবে। তোসিবাকে আম্মা নিজের মেয়ের মতো আদর করে আর ভালোবেসেছে। আব্বার কথা কি বলবো, তোসিবার জন্য আমাকে অনেকবার বকা বকাও করেছে। মনটা খারাপ করে বাড়িতে এসেছি। তোসিবাকে ছাড়া বাড়িটা একদম শূন্য শূন্য লাগছে। মোবাইল সাইলেন্ট করে শুয়ে পড়েছি। তোসিবার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মোবাইলে অনেকগুলো মিস কল। চাপ দিতে দেখি শ্বশুরের নাম্বার থেকে অনেকগুলো ফোন। ব্যাক করেছি, সাথে সাথে রিসিভ। বাবা সৌরভ, তোসিবাকে রেখে গেছো? কোনো সমস্যা হয়েছে তোমাদের মাঝে? না আঙ্কেল, তেমন কোনো সমস্যা নেই। আসলে তোসিবার সামনে পরীক্ষা, ওর ওখানে থাকলে পড়তে সমস্যা হয়, তাই ওকে আপনাদের কাছে পাঠিয়েছি। ও, আমি ভাবলাম তোসিবা ঝগড়া করে চলে এসেছে। আচ্ছা, তাহলে তুমি এসে বেরিয়ে যাও, কেমন? ঠিক আছে, আসবো। আচ্ছা, তোসিবা কি আপনার পাশে আছে? না, তোসিবা তো আজকে সকাল সকাল কলেজে গেছে আর বলছে তুমি নাকি কলেজে ওর সাথে দেখা করবে। হ্যাঁ, করব। আচ্ছা, এখন রাখি। আঙ্কেলকে কিছুই বলিনি, কারণ উনি অনেক কষ্ট পাবে। ফোনটা কেটে অফিসের জন্য রেডি হয়েছি। অমনি আম্মা বাড়িতে এসেছে। কিরে, অফিস যাচ্ছিস নাকি? হ্যাঁ, আব্বা কোথায়? তোর আব্বা তো অফিসে গেছে। তোসিবা কোথায়? ওকে যে দেখছি না। তোসিবা ওদের বাড়িতে গেছে। সামনের পরীক্ষা, এখানে পড়তে নাকি ওর সমস্যা হয়, তাই কিছুদিন বাড়িতে থাকবে। তোর কথা বলার ভঙ্গি আর চেহারা দেখে মনে হচ্ছে নিশ্চয় কিছু একটা হয়েছে। সত্যি করে বল, কি হয়েছে তোদের মাঝে? তোসিবার সাথে কি ঝগড়া হয়েছে? তোসিবার সাথে ঝগড়া কেন হবে? বিশ্বাস না হলে তোসিবাকে ফোন করে জেনে নাও। আচ্ছা, আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। বাসা থেকে বেরিয়ে বাইক নিয়ে স্নেহাদের বাড়ির সামনে এসেছি। দেখি স্নেহা দাঁড়িয়ে আছে, আমাকে দেখে এগিয়ে এসেছে। সৌরভ,
তোমার আসতে এতটা দেরি হলো কেন? আমার সাথে কথা বলতে গিয়ে আসো, তোমাকে কলেজে ড্রপ করে দিবে। আজকে কলেজে না গেলে ভালো হবে। তুমি অফিসে যাও, আমি বাসায় থাকি। আর হ্যাঁ, তোসিবা কোথায়? ওর আব্বু বলছে কলেজে গেছে। ঠিক আছে, তাহলে তুমি বাসায় যাও, আমি অফিস থেকে যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যাব। ঠিক আছে। আর অফিসে গিয়ে আমাকে একটা ফোন করে বলে দিও, কেমন? আচ্ছা। স্নেহা চলে গেছে, আমি অফিসে চলে এসেছি। আমার কাজে মন দিলাম, 2 দিনের কাজ পড়ে আছে। আজকে সব করেছি। লাঞ্চের সময় হয়েছে, লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ শেষ করে আবার কাজ করছি। হঠাৎই দেখি একটা ফোন বাজছে। মোবাইলে রিংটোন বেজে উঠেছে, হাতে নিয়ে দেখি তোসিবা ফোন করেছে। রিসিভ না করে কেটে দিয়েছি। 3বার ফোন করেছে, 3বারই ফোনটা কেটে দিয়েছি। এবার মোবাইলটা বন্ধ করে আবার কাজ করছি। এমন সময় ম্যাডাম এসে বলে, সৌরভ, তুমি চলো, আমার সাথে একটু সাইটে যেতে হবে। ক্লায়েন্টরা আসবে সাইটের কাজ দেখতে। ম্যাডামের সাথে বের হয়ে গেছি সাইটে, ক্লায়েন্টের কাজগুলো দেখিয়ে দিয়েছি। ম্যাম চলেন, কফি শপে বসে আমরা ডিলটা ফাইনাল করে নেই। ঠিক আছে, চলেন। ম্যাডাম, তাহলে আমি যাই, আমার একটু কাজ আছে। তোসিবার নাম্বার থেকে মেসেজের লেখা, ভাইয়া আপনার মোবাইল বন্ধ কেন? আপু জিএমসি হাসপাতালে আছে। তোসিবার আবার কি হলো? এমনি আব্বার ফোন রিসিভ করতেই আব্বা বলে, বৌমা যে হাসপাতালে তুই জানিস, আর তোর মোবাইল বন্ধ কেন? আর তাড়াতাড়ি জিএমসি হাসপাতালে চলে আয়। হ্যাঁ আসতেছি। হঠাৎ করে তোসিবার আবার কি হলো? নিশ্চয় না খেয়েছিল, তার জন্য অজ্ঞান হয়ে গেছে। বাইক নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালে বাইরে তাবু দাঁড়িয়ে আছে। আমাকে দেখে দৌড়ে কাছে এসে দড়িয়ে ধরে কান্না করে ভেঙে পড়েছে। তাবু, এমনভাবে কান্না করছো কেন? তোসিবার কি হয়েছে? তোসিবা ঠিক আছে তো? ভাইয়া, আপুর এখনো জ্ঞান ফেরেনি। সে কখন থেকে ডাক্তার চেষ্টা করছে, কোনো কাজ হচ্ছে না। কি বলো? কিন্তু কি হয়েছে? আপু দুপুরে বাড়িতে এসেই কাউকে কিছু বলেনি, সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। আম্মু খাওয়ার জন্য ডাকতে গেছে, তখন কোনো সাড়া না পেয়ে আপু দরজা ভেঙে দেখে আপু অজ্ঞান হয়ে গেছে। তোসিবা এখন কোথায়? চলো তোসিবার কাছে যাই। তাবুকে নিয়ে তোসিবার কাছে এসেছি। আব্বা আম্মা, তোসিবার আত্মীয় অনেকরা এসেছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি দায়ী তোসিবার এই অবস্থার জন্য। কেবিনের সামনে সবাই অপেক্ষা করছে। তোসিবাকে আইসিইউ এর ভিতরে ঢুকিয়ে রাখছে। আমি তাকিয়ে দেখি তোসিবার চেহারাটা কালো হয়ে আছে। শব্দ সামারি। আমি যদি ফোনটা রিসিভ করতাম তাহলে এমন হতো না। বাবা সৌরভ, তোমার তাসিবার সাথে কি এমন ঝগড়া হয়েছে যার কারণে আমার মেয়েটা মরতে চাইবে? আন্টি, তোসিবার সাথে আমার কোনো ঝগড়া হয়নি। তাহলে তাসিবা এতগুলো ঘুমের ট্যাবলেট খেতে চাইবেই বা কেন? নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেক বড় ঝগড়া হয়েছে। সত্যি বলছি আন্টি, তেমন কোনো ঝগড়া হয়নি। তখন ডাক্তার এসে বলে, আল্লাহর রহমতে আপনাদের মেয়ে এখন অনেক ভালো আছে। আর আপনারা কেমন মা বাবা বলেন তো? মেয়ে একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছে, তাও আপনারা ওকে একা থাকতে দিলেন। ওর হায়াত আছে তাই বেঁচে গেছে। সাধারণত এমন অবস্থা থেকে কেউ বেঁচে থাকে না। এখন কি আমি আমার মেয়ের সাথে দেখা করতে পারি? দুইজন দুইজন করে ভিতরে যাবেন, তবে কেবিনে শিফট করার পর। নার্সরা তোসিবাকে কেবিনে শিফট করে দিয়েছে। শ্বশুর শাশুড়ি এক এক করে সবাই তোসিবার সাথে কথা বলে এসেছে। আমি কেবিনে বসে আছি, তখনই তাবু এসে বলে, ভাইয়া, আপনাকে আপু দেখতে চাইছে। হ্যাঁ আসতেছি। আমি ভিতরে ঢোকার পর সবাই বেরিয়ে গেছে। আমাকে দেখে তোসিবা কান্না শুরু করে দিয়েছে। কাছে গিয়ে ওর চোখের পানি মুছে দিয়েছি। আমি মরে গেলে আপনার জন্য অনেক ভালো হতো, তাই না? স্নেহাকে বিয়ে করে অনেক সুখী সংসার করতে পারতেন। তাই তো আমি মরে যেতে চাইছি। স্নেহাকে বিয়ে করলে তোমার মরতে হবে কেন? আর তুমি মারা গেলে তোমার বাবা মা আমাকে দোষারোপ করতো। তা আমাকে মুক্ত করার জন্য মরতে গিয়েছিলে কেন? আপনাকে ছাড়া থাকতে অনেক কষ্ট লাগে। আপনি জানেন, একটা রাত আর একটা দিন আমি কত কষ্টে কাটিয়েছি। তাহলে ডিভোর্স দিতে চাইছিলে কেন? আমি কি জানতাম আপনি দূরে গেলে আমি বাঁচতে পারবো না? প্লিজ আমাকে একটা সুযোগ দেন। আমি আপনাকে অনেক ভালোবাসবো। আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে স্নেহাকে কি বলবো? ওকে, আমি বুঝিয়ে বলে দিব। যদি তুমি আবার এমন করো তাহলে আমি কোথায় যাবো তখন? এই কান ধরে বলতেছি আপনাকে, জীবনেও ছেড়ে চলে যাব না। আমার মাথা ছুঁয়ে
বলছি সারা জীবন আপনাকে ভালোবেসে যাব। তাহলে ইমরানে কি হবে? আর কিছুদিন পর তো লিগ্যাল ডিভোর্স হয়ে যাবে। অ্যাপ্লিকেশন কাগজ জমা দিলে তো ডিভোর্স হবে? সেই কাগজ কাল রাতে ছিঁড়ে ফেলেছি। ইমরানের প্রতি এখন আর আমার ভালোবাসা নেই, কজ আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। ঠিক আছে, তোমাকে আরো কিছুদিন সময় দিই, তুমি ভালো করে ভেবে দেখো। তোসিবাকে রেখে আমি বাইরে এসেছি, তারপর ভিতরে এসে গেছে। তখনই আব্বা বলে, সৌরভ, ডাক্তার বলেছে বৌমাকে সকালে রিলিজ দিবে। তাহলে আমরা সবাই চলে যাই, আর তুই তাসিবাকে নিয়ে বাড়িতে আসিস, কেমন? কিন্তু আব্বা। তখনই আমাকে থামিয়ে আম্মা বলে, তোশিবা আমাদের সব বলে দিয়েছে। আমরা চাই তুই তোশিবাকে ক্ষমা করে আমাদের বাড়িতে নিয়ে আয়। আর দেখ, ক্ষমা হচ্ছে মহৎ গুণ। কাজেই তুই তোশিবাকে অনেক ভালোবাসিস, তোশিবা এখন তোকে অনেক ভালোবাসে। বাবা সৌরভ, আমার মেয়ের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ তুমি তোসিবাকে মেনে নাও। আরে আঙ্কেল, কি বলছেন? আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আসলে তোসিবাকে বোঝানোর জন্য আমি ওকে আপনাদের কাছে রেখে এসেছি। বিয়ে একটা বন্ধন, যে কতটা মজবুত তা বোঝানোর জন্য ওর সাথে এমনটা করেছি। বাবা সৌরভ, তোমার সাথে অনেক রাগ দেখিয়ে অনেক কথা বলে ফেলেছি। প্লিজ তুমি মনে কিছু নিও না। আসলে তুমি তো আমার ছেলে। আরে আন্টি, কি বলছেন আপনি? ঠিক আছে, আমি তোসিবাকে নিয়ে বাড়ি ফিরবো। আর আজকের পর তোসিবাকে আমি কোথাও যেতে দিব না। তোসিবাকে সবসময় হাসি খুশি রাখবো, ওকে অনেক ভালোবাসবো আর সুখী রাখবো আমি। বিআই মশাই, আপনারা আর চিন্তা করবেন না, সৌরভ তাসিবাকে অনেক যত্নে রাখবে। যা ভুল ত্রুটি হয়েছে সব ভুলে এখন নতুন করে জীবন সাজাবে, আর নতুন করে বিয়ের বন্ধনে জড়িয়ে থাকবে। চলেন আমরা সবাই বাসায় যাই। সৌরভ, তুই তাসিবাকে নিয়ে থাক, ওকে নিয়ে সাথে বাসায় আসবি। ঠিক আছে। তখনই তাবু এসে বলে, ভাইয়া, আপু আপনাকে ডাকছে। হ্যাঁ যাচ্ছি। তাবু সহ সবাই চলে গেছে, আমি তোসিবার রুমে গেছি। কি ডাকছো কেন? তোমার সিদ্ধান্ত কি কোনো চেঞ্জ হয়েছে? আমাকে ভালোবাসতে আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি। এইটা লাস্ট। এরপর যদি আর কোনো ভুল করো তাহলে কিন্তু সারা জীবনের জন্য দূরে চলে যাব। তখনই তোসিবা শুয়া থেকে উঠে আমায় বসেছে আর আমাকে বলে, আমাকে একটু জড়িয়ে ধরবেন? আমার খুব ইচ্ছা ছিল আপনাকে জড়িয়ে ধরতে, কিন্তু পারিনি। আজকে খুব ইচ্ছে করছে, প্লিজ ধরবেন? এখানে? হ্যাঁ, এখানে সমস্যা কি? আমি তো আপনার বউ। ঠিক আছে। তখনই তোসিবা এসে আমাকে জড়িয়ে ধরে আমার কপালে গালে কিস করছে। আমি করব, আপনি কিস করবেন না। হ্যাঁ করবো তো পাগলি, পাগলি মেয়ে। আসো, এখানে আসো। তোসিবাকে সিটে শুইয়ে দিলাম, আমি ওর পাশে বসে আছি। রাত 12টা বাজে। তোসিবা আমাকে বলে, আপনি ঘুমাবেন কোথায়? তুমি ঘুমাও, আমি আজকে ঘুমাবো না। আপনি আমার পাশে শুয়ে পড়েন, আজকে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। আমি শুইতে চাইনি, কিন্তু তোসিবা জোর করে আমাকে শুইয়ে দিছে। তোসিবা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, ওর কপালে আমি আলতো করে আদর করে দিয়েছি। দুজনে ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে তোসিবাকে রিলিজ করে দিয়ে একসাথে বাড়িতে যাচ্ছি। বাইকে করে রাস্তায় সিগন্যাল পড়েছে। তোসিবা, ইমরান কোথায়? যেখানে খুশি সেখানে থাকুক, আমার কি? একটু বামে চেয়ে দেখো। তোসিবা চেয়ে দেখে ইমরানকে একটা মেয়ে জড়িয়ে ধরে বাইকে বসে আছে। তোমাকে ওই দিন কলেজে বলতে চাইছি ইমরান ছেলে হিসেবে ভালো না। ইমরানের গালে একটা থাপ্পড় দিতে পারতাম, তাহলে আমার কিছুটা ভালো লাগতো। কথা কম বলে একটা থাপ্পড় দিয়ে আসো আর বলো মেয়ে দেখলে চোখ মারতে হয়। যেই কথা সেই কাজ। তোসিবা বাইক থেকে নেমে ইমরানের কাছে গিয়ে ইমরানকে বলছে। ইমরান তোসিবাকে দেখে অবাক হয়ে গেছে। ইমরান তোসিবাকে কিছু বলতে চাইছে, তখনই তোসিবা ইমরানকে ঠাস করে থাপ্পড় একটা মেরে দিছে। ইমরান গালে হাত দিয়ে তোসিবার দিকে আসবে, তখনই তোসিবা বলে, মেয়ে দেখলে চোখ টিপ মারতে হয়, এরপর যদি চোখ মারিস তাহলে চোখ তুলে ফেলবো। সবাই ইমরানকে বকাঝকা করতে লাগলো রাস্তার জনগণ। আমি তোসিবাকে বাইকে বসিয়েছি আর সিগন্যাল ছেড়ে দিছে, শুধু বাইক নিয়ে চলে এসেছি। এবার খুশি হয়েছ? অনেক খুশি হয়েছি। তোসিবাকে নিয়ে বাড়িতে এসেছি, দরজায় কলিং বেল বাজাতেই দরজাটা খুলে দিয়েছে। দেখ স্নেহা, যা হবার হয়ে গেছে। অনেক কষ্ট করে সৌরভ আর আমার বিয়ের বন্ধন টিকিয়ে রয়েছে।
তোর কাছে 2 হাত জোর করে অনুরোধ করছি, আমাদের মাঝ থেকে সরে যা। তোসিবা আর স্নেহার কথা শুনে আমি হাসছি। তখনই আম্মু এসে বলে, আরে মা তোশিবা, এসে গেছো? আসো, ভিতরে আসো। আরে স্নেহা, তোর ভাবিকে ভিতরে আসতে দে। মামি, তুমি সব কিছু গন্ডগোল করে দিয়েছো। যাও, আমি আর থাকবো না। মানে তুই স্নেহা সৌরভকে আগে থেকে জানতি? হ্যাঁ বোকা, আর সৌরভ আমার মামাতো ভাই। তোর আর ওর সম্পর্কে আমাকে একদিন বলে, তখনই আমরা প্ল্যান করি। আর আমি সৌরভকে বলি অভিনয় করতে। তাহলে বিয়েতে তোকে দেখিনি কেন? আসলে তখন স্নেহা অসুস্থ ছিল, আর স্নেহার সাহায্যেই তোমাকে আমার জীবনে পেলাম। তোদের বাসর ঘর আমি সাজিয়ে দিয়েছি, এখন আর রুমে ঢোকার দরকার নেই। রাতে একেবারে রুমে যাবি, কেমন? তোসিবা লজ্জা হয়ে ভিতরে চলে গেছে। আমি স্নেহার মাথায় টোকা দিয়ে চলে এসেছি। সৌরভ, আমার অফিসে এই ফাইলটা দিয়ে আয়। সৌরভ কেন যাবে? তোমার কাজ তুমি করো। আর তুমি আমাকে নিয়ে একটু শপিং করতে চলো। ওইখান থেকে আমরা মেয়ের বাসায় যাব। আর সৌরভ, তোর আপু ফোন করেছে, জামাই বাড়িতে নেই, আর ওর শাশুড়িও মেয়ের বাড়িতে গেছে। এখন আমাকে আর তোর আব্বাকে যেতে বলেছে। এখন তুই কি বলিস? ঠিক আছে, যান। আম্মা আব্বাকে জোর করে নিয়ে গেছে। যাবার আগে তোসিবাকে কানে কি যেন বলে গেছে। আম্মা আব্বা যাবার পর তোসিবা আমার হাতে ধরে সোজা রুমে টেনে নিয়ে গেছে। রুমটা ফুল দিয়ে সাজানো। তোসিবা, কি হয়েছে তোমার? কি হবে বলেন? বলেই আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দিয়েছে। তোসিবা একদম আমার কাছে এসেছে। দুজন দুজনকে আপন করে নিলাম। দিনের বেলায় আমাদের বাসর হয়ে গেল। তোসিবা এখন আমাকে অনেক খেয়াল রাখে। আমার প্রায় বিকেল দুজন ঘুরতে যায়। আমিও তোসিবাকে অনেক যত্ন নিই। তোসিবা এখন অনেক ভালোই রান্না করতে পারে। আমার জন্য নতুন নতুন রেসিপিও তৈরি করে। আর আমাকে এখন এত কাজ করতে হয় না। আব্বার ওষুধগুলো তোসিবা নিয়মিত খাইয়ে দেয়। ভালোই চলছে তোসিবা আর আমার